আচ্ছা, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন তো। নতুন যারা যুক্ত হয়েছেন প্লাস আগে যারা ছিলেন সবার উদ্দেশ্যে বলছি, আমাদের ক্লাসটি শুরু হতে আর একটু দেরি হবে। তো ভাইয়া একটু সামহাও বিজি হয়ে গেছেন, হ্যাঁ, তো এর জন্য আসলে একটু লেট হচ্ছে। তো আশা করছি আমরা 5-7 মিনিটের মধ্যেই ক্লাসটি শুরু করতে পারবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি জয়েন করলাম। আজকে আছে কি কন্টেন্ট, সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ, তফসিল এবং সংশোধনী সমূহ। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে ভাই এখানে যারা পার্টিসিপেন্ট আছেন তারা কি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম, আমি দেলোয়ার দুলাল, 35তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। তাহলে আমরা দেখি আমাদের কন্টেন্ট গুলো কি আছে। সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি বিশেষ করে সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, তফসিল এবং সংশোধনী সমূহ। সবুজ ভাই, পরের স্লাইডে যান। জি ভাইয়া। পরের স্লাইডে যান। হুম, সংবিধানের তিনটা বিভাগ দেখা যাচ্ছে: আইন বিভাগ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। মোটামুটি সবাই বোধহয় জানেন আমাদের সংবিধানের ইতিহাস, সংবিধানের কারণ টারণ। সংবিধান কি? আসলে সংবিধান হচ্ছে একটা রাষ্ট্রের নিয়ম, ঠিক না? রাষ্ট্র বাছাই করে নিয়েছে এরকম এরকম নিয়মকে মূলত সংবিধান বলা হয়। আমাদের এখানে প্রশ্ন আসে যে সরকারের মোট বিভাগ কয়টা, তাহলে অ্যান্সার হবে মোট বিভাগ হচ্ছে তিনটা: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। এর মধ্যে, এই তিনটা বিভাগের মধ্যে একটু আমি আপনাদের কাছে জানতে চাই, সবচেয়ে পাওয়ারফুল বিভাগ কোনটা বলতে পারেন? আইন, শাসন নাকি বিচার বিভাগ? আমি একটু সংক্ষেপে বলে দেই। শাসন বিভাগের যারা প্রধান প্রধান থাকে, শাসন বিভাগের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, শাসন বিভাগের দ্বিতীয় প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। যত প্রকার মন্ত্রী আছে তারা সবাই শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের অংশ। সবাই সবাই শাসন বিভাগের সর্বপ্রধান হচ্ছে রাষ্ট্রপতি, তারপর হচ্ছে প্রাইম মিনিস্টার থাকে শাসন বিভাগে। শাসন বিভাগে আবার থাকে হচ্ছে স্টেট মিনিস্টার। স্টেট মিনিস্টার মানে প্রতিমন্ত্রী থাকে, ডেপুটি মিনিস্টার, উপমন্ত্রী। যত প্রকার মন্ত্রী আছে সব শাসন বিভাগে। এরপর হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। আর বিচার বিভাগে তো জানেন, যারা চিফ জাস্টিস একজন, আর বাকি সব জাজেস থাকে হচ্ছে বিচার বিভাগে। আর আইন বিভাগে থাকে হচ্ছে স্পিকার, ডেপুটি স্পিকার। এই দুইটা গুরুত্বপূর্ণ পদ, স্পিকার, ডেপুটি স্পিকার। আরেকজন থাকে আইন বিভাগে, আর যারা থাকে তারা হচ্ছে সব এমপি গণ। এরা হচ্ছে আইন বিভাগে। তাহলে এখন আমি আপনাদের কাছে একটু জানতে চাই, দেখেন, শেখ হাসিনা একদিকে এমপি, কারণ তার নামের পাশে লেখা থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। আবার শেখ হাসিনা একদিকে প্রধানমন্ত্রী। তাহলে শেখ হাসিনা একই দিকে আইন বিভাগের সদস্য, অপর দিকে শেখ হাসিনা কিন্তু নির্বাহী বিভাগের সদস্য। তাহলে এবার আপনি বলেন, যদি আসে প্রধানমন্ত্রী কোন বিভাগের সদস্য, তাহলে আপনি কি অ্যান্সার দিবেন? তিনি কি আইন পরিষদের সদস্য নাকি তিনি নির্বাহী বিভাগের সদস্য? তাহলে অ্যান্সার হবে, দেখি, একজন মাসুম বলেছে আইন, ইকবাল বলেছে নির্বাহী বিভাগ। আসলে বোধ না, অ্যান্সার হবে নির্বাহী বিভাগের সদস্য। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। মনে রাখবেন, নির্বাহী বিভাগের সদস্য শেখ হাসিনা, নির্বাহী বিভাগের সদস্য, প্রেসিডেন্ট নির্বাহী বিভাগের সদস্য। এখানে একটা জিনিস আমি দেখি আপনারা জানতে পারেন, কি জানবেন হয়তোবা। বলেন, কোন ব্যক্তি নির্বাচিত আমাদের দেশে? রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি নির্বাচিত? প্রধানমন্ত্রী নির্বাচিত? নাকি আমাদের দেশে আর হচ্ছে স্পিকার? নিচের কোন ব্যক্তি নির্বাচিত নয়? নির্বাচিত নয় কে বলেন তো? রাষ্ট্রপতি, স্পিকার আর প্রধানমন্ত্রী, এই তিনজনের মধ্যে কে নির্বাচিত নয়? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি প্রথমেই যে অ্যান্সারটা দেখতে পাচ্ছি, সেই অ্যান্সার গুলা বেশিরভাগই ভুল। এবার তাহলে আর অ্যান্সার লাগবে না, আমি এবার উত্তর দিচ্ছি। নির্বাচিত নয় হচ্ছে প্রধানমন্ত্রী। একটা কথা মনে রাখতে হবে, নির্বাচিত নয় প্রধানমন্ত্রী। যাকে আমরা নির্বাচিত মনে করি সেই কিন্তু নির্বাচিত নয়। প্রধানমন্ত্রী কিন্তু নির্বাচিত নয়। আচ্ছা, বিষয়টা আমি বলে দিই। প্রধানমন্ত্রী হয় সিলেকশন। সিলেকশন মানে হচ্ছে মনোনয়ন, আর ইলেকশন মানে হচ্ছে নির্বাচন। প্রধানমন্ত্রী হচ্ছে সিলেক্টেড। কিভাবে সিলেক্টেড? এটা রাষ্ট্রপতির ক্ষমতা। রাষ্ট্রপতি আমরা পড়েছি যে দুইটা দুইটা কাজ রাষ্ট্রপতি স্বাধীনভাবে করে। একটা কাজ হচ্ছে তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ দেন স্বাধীনভাবে,
আর একটা কাজ হচ্ছে তিনি চিফ জাস্টিসকে নিয়োগ দেন স্বাধীনভাবে। প্রাইম মিনিস্টারকে, হ্যাঁ একজন লিখেছে প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করে, ঠিক আছে। প্রাইম মিনিস্টারকে কিন্তু ডাইরেক্ট নিয়োগ দেন সিলেকশনের মাধ্যমে, প্রেসিডেন্ট নিয়োগ দেন। চিফ জাস্টিসকেও কিন্তু প্রেসিডেন্ট নিয়োগ দেন। তাহলে প্রাইম মিনিস্টার কিন্তু নির্বাচিত পোস্ট নয়, বরং আমরা যাকে নির্বাচিত মনে করি না, রাষ্ট্রপতি, রাষ্ট্রপতিকে কিন্তু হুম। আচ্ছা তুমি যাও, কবির বললো এটা খোলা রাখতে। হুম। তাহলে মোটামুটি আমরা এটা বুঝতে পারলাম, তাহলে রাষ্ট্রপতিকে কথা শোনা যায় না, এখন আবার শোনা যাবে কথা, এখন আবার শোনা যাবে। তাহলে রাষ্ট্রপতি কিন্তু নির্বাচিত, রাষ্ট্রপতিকে যে আমাদের 350 এমপি থাকে, এই 350 এমপি কিন্তু রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করে। এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাইয়া, যে রাষ্ট্রপতি নির্বাচন তো আমরা দেখতে পাই না, কেন দেখতে পান না সেটা একটা কারণ আছে। আমাদের এখন তো আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট, এই জন্য যিনি রাষ্ট্রপতি দাঁড়ায়, যেমন ধরেন শাহাবুদ্দিন চুপ্পুকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে, তিনি রাষ্ট্রপতি পদে দাঁড়িয়েছেন। এখন শাহাবুদ্দিন চুপ্পুর যে অ্যান্টি দাঁড়াবে, বিএনপি থেকে যে একজন দাঁড়াবে, জাতীয় পার্টি থেকে একজন দাঁড়াবে, বিএনপির নাই সংসদ সদস্য কেউ, জাতীয় পার্টির যে কয়েকজন আছে তারাও দাঁড়ায়া ফেল করবে, মানে ভোট পাবে জিরো, বেইজ্জতি হবে। তাহলে শাহাবুদ্দিন চুপ্পুর বিপক্ষে তো কেউ দাঁড়াবে না, তখন তিনি কি হয়ে যাবেন, সরাসরি তিনি নির্বাচিত হয়ে যাবেন। তাহলে মূলত রাষ্ট্রপতি পদের নির্বাচনে এখতিয়ার আছে, নিয়ম আছে। যদি আজকে এমন হইতো যে আওয়ামী লীগের 150 এমপি, বিএনপির 150 এমপি, তাহলে কিন্তু প্রেসিডেন্ট পদে নির্বাচিত হইতো। তাহলে কিন্তু নির্বাচন হইতো, হাড্ডাহাড্ডি লড়াই হইতো, আওয়ামী লীগেরও 150 এমপি থাকলে, বিএনপির 150 এমপি থাকলে হাড্ডাহাড্ডি লড়াই হইতো, তখন কিন্তু প্রেসিডেন্ট নির্বাচন আপনারা টের পাইতেন। কিন্তু এখন আর টের পান না। স্পিকারে কিন্তু সেম, শিরিন শারমিন চৌধুরীকে কিন্তু আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়, তারপর সেই স্পিকার পদের জন্য সে নির্বাচনের মনোনয়ন কিনে। আর এগুলা সব আয়োজন করে কিন্তু আমাদের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন রাষ্ট্রপতির ভোটের আয়োজন করে, নির্বাচন কমিশনেই কিন্তু আবার স্পিকার ভোটের আয়োজন করে, সব আয়োজন করে। কিন্তু দেখা গেছে শিরিন শারমিন চৌধুরী একাই মনোনয়ন কিনছে, আর বাকি কেউ দাঁড়ায় নাই। তখন শিরিন শারমিন চৌধুরী বিনা ভোটে নির্বাচিত হয়ে যায়। আমাদের স্পিকার শাহাবুদ্দিন চুপ্পুও কিন্তু বিনা ভোটে নির্বাচিত, আমাদের প্রেসিডেন্ট। কিন্তু পিএম পোস্টটা কিন্তু ভাইয়া নির্বাচন হয় না। পিএম পোস্টে বলা আছে, স্পষ্ট বলা আছে, রাষ্ট্রপতি যাকে সর্বোচ্চ, পিএম পোস্ট সম্পর্কে বলা আছে, রাষ্ট্রপতি যাকে সর্বোচ্চ গ্রহণযোগ্য মনে করবেন, নির্বাচিত দলের মধ্যে যে সমস্ত দল অংশগ্রহণ করবে তাদের মধ্যে রাষ্ট্রপতি যাকে সর্বোচ্চ গ্রহণযোগ্য মনে করবেন তাকেই পিএম নিয়োগ দিবেন। এখন দেখেন, যখন আওয়ামী লীগ সর্বোচ্চ ভোট পায়, আওয়ামী লীগ সরকারি দল হয়, তখন আওয়ামী লীগের সর্বোচ্চ গ্রহণযোগ্য কে, শেখ হাসিনা, তখন রাষ্ট্রপতি শেখ হাসিনাকে নিয়োগ দেয়। আবার বিএনপির আমলে দেখা যায় বিএনপির সর্বোচ্চ গ্রহণযোগ্য কে, সেটা হচ্ছে আপনার থাকে বেগম জিয়া, তখন রাষ্ট্রপতি আবার বেগম জিয়াকে নিয়োগ দেয়, ঘটনা এরকম। এবার অনেকে বলতে পারেন যে ভাইয়া, যে রাষ্ট্রপতি যদি চায়, যে রাষ্ট্রপতি মনে করলো শেখ হাসিনা নয়, সর্বোচ্চ গ্রহণযোগ্য ব্যক্তি ওবায়দুল কাদের, সেক্ষেত্রে রাষ্ট্রপতি কি তাকে পিএম নিয়োগ দিতে পারবেন? হ্যাঁ, তাকে পারবেন, কিন্তু ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আবার যারা 350 এমপি আছে তারা আবার অনাস্থা ভোট দিবে, অনাস্থা ভোট দিলে আবার পিএম পড়ে যাবে, এই হচ্ছে ঘটনা। তাহলে এবার বলেন দেখি কোন পদের নির্বাচন হয় না? রাষ্ট্রপতি, স্পিকার, পিএম। গুড, পিএম পদের কোনো নির্বাচন হয় না, বাকি পদের কিন্তু নির্বাচন হয়। ঠিক আছে, তাহলে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়, আমাদের স্পিকার তিনিও কিন্তু নির্বাচিত, কিন্তু আমাদের পিএম তিনি নির্বাচিত নন, তাকে রাষ্ট্রপতি সরাসরি নিয়োগ দেন। এবার বলেন, এই যে আমাদের শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনি আগামী 5 বছরে যদি 100 কাজ করেন, কয়টা কাজ তিনি স্বাধীনভাবে করবেন বলেন তো? আমরা যে ভোট দিই ওটা এমপি ইলেকশন করি ভাই, ওটা পিএম ইলেকশন না। হ্যাঁ, দুইটা কাজ তিনি স্বাধীনভাবে করবেন, দুইটা কাজ, শুধুমাত্র দুইটা কাজ তিনি স্বাধীনভাবে করবেন। একটা কাজ হচ্ছে তিনি পিএম কে নিয়োগ দিবেন, এটা স্বাধীনভাবে নিয়োগ দিবেন, আর একটা হচ্ছে চিফ জাস্টিস কে নিয়োগ দিবেন, স্বাধীনভাবে নিয়োগ দিবেন, ঠিক আছে। আর যত কাজ আছে সমস্ত কাজ কিন্তু রাষ্ট্রপতি পিএম এর পরামর্শ ক্রমে করবেন, ঠিক আছে। সকল কাজ পিএম এর পরামর্শ নিয়ে করবেন। তাই আমরা একটা কথা বলতাম, আকাম করে, আকাম করে, আকাম করে সব পিএম, কিন্তু কার নামে? রাষ্ট্রপতির নামে। অনেকটা মনে করেন আপনি খারাপ কাজে গেলেন, বিসমিল্লাহ বলে, এরকম আর কি। চিফ জাস্টিস কে না, চিফ জাস্টিস সিলেক্টেড, হ্যাঁ চিফ জাস্টিস কে ইয়ে মনোনয়ন দেন, রাষ্ট্রপতি মনোনয়ন দেন। চিফ জাস্টিস কে রাষ্ট্রপতি মনোনয়ন দেন, রাষ্ট্রপতি যাকে ইচ্ছা, মানে কিছু বিধিবিধান তো আছে, নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি চিফ জাস্টিস কে নিয়োগ দিবেন, রাষ্ট্রপতি পিএম কে নিয়োগ দিবেন।
ভাই, ফাঁসির আসামিদের সাধারণ ক্ষমা ঘোষণা কি নিজের ইচ্ছায় করে? না না, এখানে হচ্ছে ইয়ার সুপারিশ থাকে ভাই, পিএম এর সুপারিশ থাকে। ওই যে বললাম না, দুইটা কাজ ছাড়া, চিফ জাস্টিস কে নিয়োগ আর পিএম কে নিয়োগ, এই দুইটা কাজ ছাড়া সকল কাজে তিনি পিএম এর সুপারিশ করবেন। সকল কাজে পিএম এর সুপারিশ, ঠিক আছে। রাষ্ট্রপতির অনেক ক্ষমতা, ঠিক না? রাষ্ট্রপতি যাকে তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পিএম এর দপ্তর থেকে তার কাছে সুপারিশ আসে, সুপারিশ ছাড়া আবার তিনি ক্ষমা করেন না। বাকি সকল কাজে সুপারিশ। এমনকি আমাদের যে পার্লামেন্ট, পার্লামেন্ট কিন্তু রাষ্ট্রপতি আহ্বান করেন, খেয়াল করে দেখেন। আজকে পার্লামেন্ট বসবে কি বসবে না, এটা রাষ্ট্রপতি আহ্বান করবেন। আবার আজকে পার্লামেন্ট যদি ভেঙে দিতে চান, রাষ্ট্রপতি চাইলে কিন্তু সরকার ভেঙে দিতে পারে, ঠিক আছে। তিনি সরকারও ভেঙে দিতে পারেন, কিন্তু সরকার ভেঙে দিলেও সেক্ষেত্রে এই সংসদ আহ্বান করার ক্ষেত্রে আর ভেঙে দেওয়ার ক্ষেত্রে প্রাইম মিনিস্টারের লিখিত পরামর্শ লাগে, মৌখিক হলেও চলবে না। এবার আমার পার্লামেন্ট ভেঙে দেন, তখনই রাষ্ট্রপতি পার্লামেন্ট ভেঙে দিবেন। তাহলে অ্যাকচুয়ালি ক্ষমতা খুব একটা বেশি নাই। এখানে দুইটা প্রশ্ন আসে, আমি আপনাদের বলে দিই। যদি বলা হয় নির্বাহী বিভাগের প্রধান কে, তাহলে কিন্তু আপনাকে অ্যান্সার দিতে হবে নির্বাহী বিভাগের প্রধান কিন্তু রাষ্ট্রপতি। আবার যদি আসে নির্বাহী বিভাগের প্রকৃত প্রধান কে, তখন কিন্তু আবার অ্যান্সার দিতে হবে পিএম। যখন প্রকৃত অ্যাকচুয়াল কথাটা বলে দিবে, তখন আপনি অ্যান্সার দিবেন হচ্ছে পিএম। কিন্তু যদি জেনারেলি বলা হয় সংবিধানের ভাষায় নির্বাহী বিভাগের প্রধান কে, তাহলে অ্যান্সার হবে কিন্তু রাষ্ট্রপতি, ঠিক আছে। তাহলে আমি দেখি আপনারা দুইটা প্রশ্ন বুঝছেন কিনা, বলেন তো নির্বাহী বিভাগের প্রকৃত প্রধান কে? প্রকৃত প্রধান কে বলেন তো? হ্যাঁ, নির্বাহী বিভাগের প্রকৃত প্রধান হচ্ছে পিএম। এবার বলেন তো নির্বাহী বিভাগের প্রধান কি? আমি প্রকৃত কথাটা লাগলাম না, কিছু লাগলাম না, নির্বাহী বিভাগের প্রধান কি? তখন কিন্তু অ্যান্সার হবে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি, ঠিক আছে। এখন নির্বাহী বিভাগের সাথে আইন বিভাগের সাথে আরেকটু জটিলতা আছে, সেটা একটু আমি আপনাদের বলে দিচ্ছি। তাহলে বলেন তো রাষ্ট্রপতি কোন বিভাগের, নির্বাহী বিভাগের না আইন বিভাগের? আচ্ছা, রাষ্ট্রপতি নির্বাহী বিভাগের, অ্যান্সার কারেক্ট, ঠিক আছে। তাহলে প্রাইম মিনিস্টার কিন্তু আইন বিভাগের নন, উনি কিন্তু নির্বাহী বিভাগের অংশ। এবার বলেন তো যে কোনো মিনিস্টার, হইতে পারে একজন ফুল মিনিস্টার হইতে পারে, মিনিস্টারের মধ্যে আবার একজন তিনি স্টেট মিনিস্টার হইতে পারে। স্টেট মিনিস্টার মানে হচ্ছে আপনারা জানেন প্রতিমন্ত্রী। ডেপুটি মিনিস্টার হইতে পারে, উপমন্ত্রী। তাহলে আপনাদের বলতে হবে এই যে সকল প্রকার মিনিস্টার গুলা, এরা কি আইন পরিষদের, এরা কি আইন বিভাগের নাকি নির্বাহী বিভাগের? সকল প্রকার মিনিস্টার, সেটা প্রাইম মিনিস্টার হইতে পারে, মিনিস্টার হইতে পারে, স্টেট মিনিস্টার হইতে পারে, ডেপুটি মিনিস্টার হইতে পারে, সকল প্রকার মিনিস্টার গুলো নির্বাহী বিভাগের অংশ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ হয়ে গেছে। এবার এখান থেকে আমরা যে নির্বাহী বিভাগের অংশগুলো পাবো, এখান থেকে আমাদের আর কিছু প্রশ্ন আসবে, সেটা হচ্ছে যে স্পিকার, কোন পরিষদের অংশ বলেন তো? স্পিকার আইন বিভাগ, নির্বাহী বিভাগ না বিচার বিভাগ? হ্যাঁ, স্পিকার হচ্ছে আইন বিভাগের অংশ, থ্যাংক ইউ হয়ে গেছে। স্পিকার আইন বিভাগের অংশ, ডেপুটি স্পিকার আইন বিভাগের অংশ, পার্লামেন্টের যারা মেম্বার আছেন তারা সবাই আছে আইন বিভাগের অংশ। আর বিচার বিভাগের অংশ হচ্ছে চিফ জাস্টিস এবং জাজেস, যত জাজ আছে তারা সবাই আছে বিচার বিভাগের অংশ। এবার একটা বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই, এই যে 28 ক্যাটাগরি, কত 26 ক্যাটাগরি, 26 ক্যাটাগরির বিশেষ ক্যাডার আছে, আপনাদের বলতে হবে এই বিশেষ ক্যাডাররা কোন বিভাগের অংশ। এরা সবাই নির্বাহী বিভাগের অংশ, বিশেষ ক্যাডাররা সবাই নির্বাহী বিভাগের অংশ, অর্থাৎ সরকারি কর্মচারীরা সাধারণত নির্বাহী বিভাগের অংশ। এবার আমরা এটা বুঝে গেলাম। এখন খেয়াল করে দেখেন, আমাদের সংবিধান অনুসারে আমরা দেখি দুই প্রকার বিল পাস করা হয়। আমরা দেখি বিল আর আইন, এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য বুঝেন? বিল আর আইন ইয়ে শূন্য বললেই চলবে। বিল আর আইন এই দুটোর পার্থক্য কি? আচ্ছা, বুঝেন না পার্থক্যটা, তাহলে আমি পার্থক্যটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি, বিল আর আইনের পার্থক্য। বিল আর আইনের পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, বিল আর আইনের পার্থক্য হচ্ছে, আপনি একটা জিনিস পাশ করতে চান, সেটা হচ্ছে ধূমপানের জন্য মৃত্যুদণ্ড, তাহলে আপনি যখন এটা পার্লামেন্টে উত্থাপন করবেন, তখন সেটাই কিন্তু বিল বলা হয়। অর্থাৎ যখন আমরা কিছু উত্থাপন করি, তখন কিন্তু পুরোটাই বিল থাকে, ঠিক আছে। পরবর্তীতে সেটা উত্থাপন করবেন, উত্থাপন করার পর যে 350 এমপি আছে, এমপি এটা নিয়ে বিশাল ডিসকাশন করবে। ডিসকাশন করার পর এটা যদি প্রয়োজন হয়, তাহলে তারপর সেটাকে আইন মন্ত্রণালয়ে আবার পাঠাবে সংশোধনের জন্য, আবার যদি প্রয়োজন হয় আবার কাটাছেঁড়া করে আবার পার্লামেন্টে উত্থাপন করবে। এগুলো সব বিল পর্যায়ে থাকে। এটা আজকে স্লাইডে তো কিছু লিখতাম, মূলত হচ্ছে আজকে ওই আমাদের ম্যাজিস্ট্রেট ভাই উনি একটু ক্লাসটা নেওয়ার কথা, উনি হয়তো বা জয়েন করবেন, কিন্তু আমি আছি একটু বাহিরে, যেহেতু ভাইয়ের একটু লেট হচ্ছে, তাই আমি আপনাদের সাথে কিছু আলোচনা করছি। ঘটনা হচ্ছে সেরকম আর কি। পরে ম্যাজিস্ট্রেট ভাই এবারে এসে যোগ দিবে।
আপনাদের সাথে যোগ দিবে। তাহলে এখন আমরা দেখতে পারলাম যখন আমরা সংসদে কিছু উত্থাপন করি তখন সেটা কিন্তু বিল থাকে, কিন্তু তখন থাকে হচ্ছে বিল। কিন্তু বিলটা প্রচুর আলোচনা হয়, সংসদে আলোচনা হয়, 350 এমপি আলোচনা করে, এরপর সংশোধন দরকার হলে সংশোধন করে, সংশোধন করার পর আবার আলোচনা দরকার হলে আবার আলোচনা হয়, আবার সংশোধন হয়, এরপর সেটা কণ্ঠ ভোটে হ্যাঁ সুস্থ হয়েছেন ভাই, সুস্থ হয়েছেন, কণ্ঠ ভোটে সেটা পাশ হয়। কণ্ঠ ভোটে সেটা পাশ হওয়ার পর কণ্ঠ ভোটে যখন এটা পার্লামেন্টে পাশ হয়, পাশ হওয়ার পরও কিন্তু সেটা আইন বলা যায় না। পাশ হওয়ার পর সেটা যাবে রাষ্ট্রপতির কাছে, পাশ হওয়ার পর সেটা যাবে রাষ্ট্রপতির কাছে, এখনো সেটা কিন্তু বিল। এখনো সেটা বিল রাষ্ট্রপতির কাছে যখন যাবে তখন রাষ্ট্রপতি সেটাকে 15 দিনের মধ্যে সেটাতে কি করবেন, 15 দিনের মধ্যে সেটাকে তিনি সম্মতি দিবেন। তাহলে এখানে একটা প্রশ্ন আসে, রাষ্ট্রপতির কাছে কাগজটা যেদিন যাবে এর কয়দিনের মধ্যে তিনি সম্মতি দিবেন বলেন তো? কয়দিনের মধ্যে তিনি সম্মতি দিবেন? গুড, 15 দিনের মধ্যে সম্মতি। এবার যদি বলেন যে ভাইয়া যে রাষ্ট্রপতির কোনো একটা আইটেম পছন্দ হইলো না, তখন রাষ্ট্রপতি কি করবেন? এবার বলা আছে রাষ্ট্রপতির যদি কোনো আইটেম পছন্দ না হয়, বিলের কোনো অংশ যদি রাষ্ট্রপতি কাটছাঁট করতে চান, তাহলে রাষ্ট্রপতি সেটা লিখবেন, লিখে তারপর সেটাকে আবার পার্লামেন্টে পাঠাবেন, পার্লামেন্টে পাঠানোর পর সেটা পার্লামেন্ট চাইলে রাষ্ট্রপতি যেই জিনিসটা পছন্দ করেন না ওটা বাদও দিতে পারে, পার্লামেন্ট চাইলে আবার রাষ্ট্রপতি যে জিনিসটা পছন্দ করেন না সেটা রেখেও দিতে পারেন। এবার ধরেন রাষ্ট্রপতি পাঠাইছে পার্লামেন্টের কাছে রিটার্ন, পার্লামেন্ট এটাকে কিছু অংশ বাদ দিয়ে আবার রাষ্ট্রপতির কাছে পাঠালেন। এবার রাষ্ট্রপতি কয়দিন পাবেন সাইন করার জন্য, 15 দিন না 7 দিন? আপনাদের বিবেক কি বলে? হ্যাঁ, দ্বিতীয় দফায় তিনি পাবেন 7 দিন। ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে দ্বিতীয় দফায় তিনি পাবেন কয়দিন? 7 দিন। তাহলে জেনারেলি যখন রাষ্ট্রপতি সাইন করে ফেলবেন এটা আর বিল নাই, এবার সেটা আইন হয়ে গেল। সেটা আইন হয়ে গেল। রাষ্ট্রপতি সাইনের পর আইন হয়, এর আগ পর্যন্ত কিন্তু সেটা আইন হয় না। যখন পার্লামেন্টে পাশ হয় বলবেন যে বিল পাশ হয়েছে, পার্লামেন্টে কি পাশ হয়েছে? বিল পাশ হয়েছে, আর রাষ্ট্রপতি সাইন করার পর সেটা আইনে রূপান্তরিত হইল। তাহলে বিষয়টা আশা করি ক্লিয়ার হলো। এবার দুটো প্রশ্ন করলে আমি বুঝতে পারবো, বলেন তো দেখি রাষ্ট্রপতির কাছে কোনো বিল উত্থাপনের কতদিনের মধ্যে তিনি স্বাক্ষর করেন? কতদিনের মধ্যে তিনি স্বাক্ষর করেন? হ্যাঁ, জেনারেলি তিনি 15 দিনের মধ্যে স্বাক্ষর করেন। এবার যদি বলা হয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী সংশোধনের পর যখন রাষ্ট্রপতির কাছে পাঠাতে হয় তখন কতদিনের মধ্যে তিনি স্বাক্ষর করেন সেটা? হ্যাঁ, এবার সেটা 7 দিন হইলো, হ্যাঁ ঠিক আছে। এবার মনে করেন যে আমি সংশোধন ছাড়াই রাষ্ট্রপতির কাছে আবার পার্লামেন্ট পাঠাইলো, এরপর রাষ্ট্রপতি সেখানে সাইনটা কি করবেন? সেটা রাষ্ট্রপতি পছন্দ যদি না হয়, পছন্দ না হইলেও রাষ্ট্রপতি সাইন করতে বাধ্য থাকিবেন। আর যদি সাইন নাও করেন তবু ধরে নিতে হবে রাষ্ট্রপতি সাইন করেছেন, এটা ধরে নেওয়া হবে। এবার রাষ্ট্রপতির কত ক্ষমতা চিন্তা করেন। একটা সংশোধনের জন্য তিনি পাঠিয়েছেন পার্লামেন্টে, পার্লামেন্ট সেটা সংশোধন করলেন না, অথবা রাষ্ট্রপতির মন মতো হলো না, আবার সেটা রাষ্ট্রপতির কাছে রিটার্ন পাঠালেন। রিটার্ন পাঠাইবার পর রাষ্ট্রপতি যদি 7 দিনের মধ্যে সাইন নাও করেন তবু সাইন করেছেন এই মর্মে ধরে নেওয়া হবে। তাহলে এবার চিন্তা করেন রাষ্ট্রপতি সাইনের কত গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এই বিষয়টা আমরা আগে পড়েছিলাম, এখন আরেকটু জানতে চাই, নির্বাহী বিভাগের প্রধান কে, প্রকৃত প্রধান কে? বলেন তো নির্বাহী বিভাগের প্রধান কে? প্রধান হচ্ছে রাষ্ট্রপতি, গুড। আর নির্বাহী বিভাগের প্রকৃত প্রধান কে বলেন তো? প্রকৃত প্রধান কে? হুম, প্রকৃত প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার, পিএম। এটা আপনারা তো সবই জানেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এই তো হয়ে গেছে। এবার আমরা দুইটা ঘটনা আসি। আমরা এতক্ষণ বললাম, আমরা বলেন তো কখন আমরা একটা জিনিসকে আইন বলতে পারবো? কোন জিনিসটা হইলে আমরা সেটাকে আইন বলতে পারবো? হ্যাঁ, প্রেসিডেন্ট সাইন করার পর সেটাকে আইন বলতে হবে, এর আগে আইন বলা যাবে না, এর আগে সেটা বিল। তাহলে আমি এখন দেখেন বিল কিন্তু দুজনে উত্থাপন করতে পারে। ধরেন একজন এমপি, আপনি একজন এমপি, আপনি চাইলেন যে, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ, আপনি একজন এমপি, আপনি চাইলেন যে, কি চাইলেন? যে ইফটিজারদের, আপনার ইচ্ছা যে ইফটিজারদের মৃত্যুদণ্ড দিবেন, তাহলে আপনি একটা বিল পার্লামেন্টে উত্থাপন করলেন যে আমি এমপি হিসাবে চাই ইফটিজারদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, ইফটিজারদের শাস্তি এখন কম আছে, ইফটিজারদের মৃত্যুদণ্ড দেওয়া হোক। তাহলে আপনিও কিন্তু চাইতে পারেন। আবার যিনি আইনমন্ত্রী আচ্ছা তিনিও ভাই, চাইতে ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে? কথা বোঝা যায়? হ্যাঁ 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 হ্যাঁ। ভাইয়া, শুনতে পাচ্ছি। সবুজ ভাই, এই তো জয়েন করলাম, আপনি তাহলে স্ক্রিন শেয়ারটা অন করে দেন। থ্যাংক ইউ দুলাল ভাই। ওকে ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, ঠিক আছে। আল্লাহ হাফিজ। ওকে, তো যেটা আজকে হচ্ছে আমরা, এই তো ভাই অনেক কিছু বলে ফেলছে আলটিমেটলি, হ্যাঁ। যে আজকে আসলে আমরা বিডি অ্যাফেয়ার্স এর, তাই না, কনস্টিটিউশনের যে ইম্পর্টেন্ট যে আর্টিকেলস গুলো আছে ওগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব। তো বলে ফেলছে, তো ওগুলো নিয়ে আমরা একটু কথা বলি আস্তে আস্তে, হ্যাঁ।
তারপরে হচ্ছে পুরোটা আমরা দেখবো কেমন। তো একটু দেখি কি অবস্থা হয় আলটিমেটলি আমাদের আস্তে আস্তে। তো এখানে আমরা দেখতেছি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ আজকে আমরা আহ, চতুর্থ ভাগ থেকে 11, তাই না, 4th থেকে 11 পর্যন্ত আজকে আমরা পড়বো কেমন। ওকে, তাহলে একটু দেখি। একটু দেখি তাহলে এভরিথিং। তো প্রথমে আমরা যদি দেখি যে আসলে হোয়াট ডু ইউ মিন বাই আইন বিভাগ। হ্যাঁ, আইন বিভাগ হচ্ছে চতুর্থ ভাগ হচ্ছে নির্বাহী বিভাগ নিয়ে আলোচনা করে। ঠিক আছে, হোয়াট ডু ইউ মিন বাই নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগ হচ্ছে এমন একটা বিভাগ, এই যে আপনারা বিসিএস হওয়ার পর যে বিভাগে যোগদান করবেন সেটাই নির্বাহী বিভাগ। তার মানে সরকার, হ্যাঁ, যার মাধ্যমে আইন বাস্তবায়িত হয়, কোন ধরনের আইন বাস্তবায়িত হয়। যেমন পদ্মা সেতু তৈরি একটা আইন আছে বা একটা বিধিমালা আছে, ওটা একটা আইন বা বিধি। ওটা পাশ হয় সংসদে যে পদ্মা সেতু তৈরি হতে হবে। ওটা পাশ হয় হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা আইন প্রণয়ন করে যে পদ্মা সেতু তৈরি হবে। একটা বিধির মাধ্যমে পদ্মা সেতু তৈরি হবে, একটা রুলস বা রেগুলেশনের মাধ্যমে পদ্মা সেতু তৈরি হবে, সেটা হচ্ছে আইন বিভাগ তৈরি করে। এবং সেটা বাস্তবায়ন করা হচ্ছে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগের কাজ। তাহলে বিভিন্ন নীতি প্রণয়ন বাস্তবায়ন করা এটা হচ্ছে শাসন বিভাগের কাজ কেমন। আর বিচার বিভাগ হচ্ছে যদি কিনা এই আইন বাস্তবায়ন করতে যে কেউ কোনো অপরাধ করে বা যে কোনো ধরনের আইন প্রণীত হলো ওটা অমান্য করে, ওটা হচ্ছে বিচার বিভাগ করা। যেমন আমরা জানি যে পদ্মা সেতুর নাট বল্টু খুইলা ফেলছিল, হ্যাঁ, তখন কিন্তু আলটিমেটলি তাদের শাস্তি প্রদান করা হয়েছিল। তাহলে এদের কাজ হচ্ছে শাস্তি প্রদান করা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস পরীক্ষায় আসে, সেটা হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে, সংবিধানের সকল প্রকার ব্যাখ্যা কিন্তু বিচার বিভাগ করে, মানে বিচারও দেয়, বিচারও করে, ব্যাখ্যাও করে। তাহলে এটা যদি আসে যে ব্যাখ্যা, হ্যাঁ, ব দিয়ে বিচার, ব দিয়ে ব্যাখ্যা, এটা করে হচ্ছে বিচার বিভাগ। ঠিক আছে, সরকারের দুইটা অংশ আছে, একটা রাজনৈতিক অংশ, একটা অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ হচ্ছে যেখানে হচ্ছে নির্বাহী বিভাগে, যেমন আমরা কিন্তু প্রধানমন্ত্রী ছাড়া কোনো কাজ করি না, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, প্রেসিডেন্ট ছাড়া কোনো কাজ করি না। ঠিক আছে, মন্ত্রী, যে কোনো কাজ বাস্তবায়ন করতে কিন্তু মন্ত্রীর লাগে, পরামর্শ লাগে। তাহলে রাজনৈতিক অংশ হচ্ছে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, অ্যাটর্নি জেনারেল, মন্ত্রী, রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর যত উপদেষ্টা আছে তারা। আর অরাজনৈতিক অংশ হচ্ছে আপনারা, সকল সরকারি কর্মকর্তা কর্মচারীগণ। এখন আসেন আমলা কারা। হ্যাঁ, সকল কর্ম, রাষ্ট্রপ্রধান দুইটা আছে, হ্যাঁ, সরকার প্রধান হচ্ছে পিএম, হুম, আর আনুষ্ঠানিক যে প্রধান সেটা হচ্ছে কে, আনুষ্ঠানিক প্রধান যিনি আছেন তিনি হচ্ছেন কে, সে হচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট আছে তিনি। এখন আমলা কারা, শুধুমাত্র অ্যাডমিন ক্যাডাররা আমলা না, সবাই কিন্তু আমলা। সকল ধরনের সরকারি কর্মকর্তা কর্মচারী যারা বাস্তবায়ন করে, একজন ডাক্তার, হ্যাঁ, সেও আমলা, একজন শিক্ষা ক্যাডার সেও আমলা। আমরা অনেকেই ভুল করি যে আমলা মানে শুধু অ্যাডমিন ক্যাডার, না। ঠিক আছে, এরা হচ্ছে এই অংশ। এখন এখান থেকে আপনাদের আসে হচ্ছে আইন বিভাগের কাজ। আইন বিভাগ শুধুমাত্র আইন তৈরি করে, হ্যাঁ, আইন বিভাগ হচ্ছে কাজ আইন তৈরি করা। এখন আইন বিভাগ কি আছে বাংলাদেশে, আইন বিভাগ হচ্ছে আইন তৈরি করে বা আইন প্রণয়ন করে আমরা বলতে পারি। ঠিক আছে, তৈরি করে বললে সুবিধা পাবেন। আইন বিভাগ হচ্ছে জাতীয় সংসদ, জাতীয় সংসদ হচ্ছে আইন বিভাগের উদাহরণ। আর শাসন বিভাগ কি, এই যে সব থেকে উদাহরণ হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী, শাসন বিভাগ, এবং কাদের নেতৃত্বে কাজ করে, প্রধানমন্ত্রী, মন্ত্রী, তাই না, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের উপদেশ মতো বা আদেশ মতো কাজ করে। ঠিক আছে, পার্লামেন্ট আর কি। ওকে, আর বিচার বিভাগ হচ্ছে শাস্তি প্রদান করা, এবং ব দিয়ে মনে রাখা বিচার করা, আর হচ্ছে যে কোনো সংবিধানের ব্যাখ্যা প্রদান করে হচ্ছে বিচার বিভাগ। তাহলে বিচার বিভাগ কি করে, বিচার বিভাগ হচ্ছে ব্যাখ্যা প্রদান করবে, এটা যেন মনে থাকে। এখন এই যে নির্বাহী বিভাগ, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, একটু দেখি যেখানে আলটিমেটলি অনুচ্ছেদ কততে কততে কি বলছে, খুবই ইম্পর্টেন্ট। অনুচ্ছেদ 48 হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে।
ওকে, অনুচ্ছেদ 48 হচ্ছে রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত আর যত কাজ আছে, ঠিক আছে, সেগুলো পালনকালে প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করবেন। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। যে রাষ্ট্রপতি সম্পর্কে বলা হয়েছে অনুচ্ছেদ 48-এ। এখন রাষ্ট্রপতি কি? রাষ্ট্রপতি হচ্ছে আমাদের আনুষ্ঠানিক প্রধান। এখন সেখানে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা আনুষ্ঠানিক প্রধান ঠিক আছে, কিন্তু তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ কিন্তু গ্রহণ করবেন। প্রত্যেকটা জায়গায় কিন্তু এইচপিএম বা অনারেবল প্রাইম মিনিস্টারের পরামর্শ গ্রহণ করতে হবে যে কোনো কাজে। সে রাষ্ট্রপ্রধান ঠিক আছে, বাট সরকার প্রধান যেহেতু হচ্ছে গিয়ে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীকে বলা হয় হচ্ছে এক্সিকিউটিভ হেড বা নির্বাহী প্রধান। হ্যাঁ, প্রধানমন্ত্রী হচ্ছে নির্বাহী প্রধান বা সরকার প্রধান। হ্যাঁ, এটা আর একটা নাম হচ্ছে এক্সিকিউটিভ হেড। ওকে, ঠিক আছে। আর আনুষ্ঠানিক প্রধানকে, আনুষ্ঠানিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। কিন্তু রাষ্ট্রপতি আনুষ্ঠানিক প্রধান বা ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুসারে সব থেকে উপরে থাকলেও যে কোনো কাজের দায়িত্বে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবে, এটা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তাহলে একটু দেখি। কিন্তু দুইটা ক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রীর পরামর্শ নিবেন না। একটা হচ্ছে প্রধানমন্ত্রীর নিয়োগ, এখন প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে কি প্রধানমন্ত্রীর পরামর্শ নিবেন না। আর একটা হচ্ছে সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ নিতে হবে লিখিত। ওকে, মনে থাকে যেন। তাহলে অনুচ্ছেদ 48-এ এটা বলা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতি চাইলেই যে কোনো আসামিকে বা যে কোনো দণ্ডিত অপরাধী ব্যক্তিকে ক্ষমা প্রদান করতে পারেন। এটা হচ্ছে 49-এ আছে, পরীক্ষায় খুব আসে। ঠিক আছে, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, রাষ্ট্রপতির ক্ষমা এবং 49। রাষ্ট্রপতি কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্রপতির দায় মুক্তি আছে, মানে ওই সমস্ত জায়গায় রাষ্ট্রপতি দায়ী নয়। রাষ্ট্রপতির দায় মুক্তি বলা আছে অনুচ্ছেদ 51-তে। এখন রাষ্ট্রপতি যদি কোনো মানে হচ্ছে যে কাজ করে তাতে যদি পার্লামেন্ট সংক্ষুব্ধ হয় বা হচ্ছে জনতা সংক্ষুব্ধ হয় বা সরকার সংক্ষুব্ধ হয়, সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির অভিশংসনের আছে। তো আমাদের প্রিলির জন্য শুধুমাত্র এই চারটা বেশি আসে। হ্যাঁ, যে রাষ্ট্রপতি কত নাম্বারে, অনুচ্ছেদ 48, ক্ষমা প্রদর্শনের অধিকার আছে হচ্ছে 49-এ, দায় মুক্তি আছে 51-তে, আর রাষ্ট্রপতির অভিশংসন আছে 52। কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে রাষ্ট্রপতি গেল। এবারে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মন্ত্রিসভা। মন্ত্রিসভা গঠনের কথা বলা হচ্ছে। আমাদের কি রাষ্ট্রপতি গেল, এরপরে আসবে কি প্রধানমন্ত্রী, তাই না? তো প্রধানমন্ত্রী কি একটা অভিশংসন মানে হচ্ছে পদত্যাগ। ঠিক আছে, রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বাধ্য করা, এটাই হচ্ছে অভিশংসন। শিমুল, বুঝতে পারছেন? তাহলে রাষ্ট্রপতি আমরা পড়লাম। হ্যাঁ, যেখানে হচ্ছে বললাম রাষ্ট্রপতির যে একটা দায়িত্ব, ক্ষমা প্রদর্শনের অধিকার, তার দায় মুক্তি, যে কিছু কিছু ক্ষেত্রে সে বিভিন্ন ব্যাপার থেকে তার দায় নাই। ঠিক আছে, যেমন এই যে কাউকে ক্ষমা প্রদর্শন করা বা কারো শাস্তির মেয়াদ বাড়ানো, হ্যাঁ, কমানো। ঠিক আছে, তো এই কিছু কিছু ক্ষেত্রে তাকে দায় মুক্তি দেওয়া হয়েছে, যেটা তিনি করতে পারবেন। অভিশংসন, হ্যাঁ। তারপরে তো রাষ্ট্রপতি গেল, এরপরে প্রধানমন্ত্রী আসবে। তাহলে মন্ত্রিসভার গঠন এটা বলা হয়েছে 55-তে, খুব ইম্পর্টেন্ট। আর মন্ত্রীদের সম্পর্কে বলা আছে 56-তে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সকল ধরনের মন্ত্রী। ওকে, যোগ্যতা কি আপনারা বলেন? হ্যাঁ, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার যোগ্যতা কি কি? 35 বছর থাকা লাগবে, নাগরিক হতে হবে, পরপর 2 মেয়াদে হওয়া যাবে না। ঠিক আছে, 53 তো পড়তে বলি নাই, আপনি অভিশংসন এতটুকু পড়েন, যখন রিটেন পড়বেন তখন হচ্ছে 52-53 পার্থক্য বুঝবেন। আমি একটু বলি, এটা হচ্ছে সে যদি কোনো অপরাধ করে, রাষ্ট্রপতি অপরাধ না, মানে তার যদি কোনো কাজ সংক্ষুব্ধ, আমি বললাম না, সংক্ষুব্ধ হয়ে যদি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়, যে তার কোনো কাজ আমাদের পছন্দ হলো না, যেমন ট্রাম্পের অনেক কাজ পছন্দ হয় না, এই জন্য কিন্তু তার অভিশংসন শুরু হয়েছিল, তাই না? ওরকম, ওটাকে বলা হয় অভিশংসন। আর অসামর্থ্যের কারণে আসবে যে এখন রাষ্ট্রপতি অসুস্থ, এখন তাকে কিন্তু অপসারণ করা যেতে পারে। মনে করেন যে তার মানে প্রচুর শারীরিক অসুস্থ, ঠিক আছে, এটা দেখবেন অভিশংসনটাই বেশি আসে, তাই ওটা দিলাম।
আহ প্রধানমন্ত্রী পদের মেয়াদ এটা দরকার নাই, খুব একটা আসে না, কারণ সব তো পড়ে মনে রাখতে পারবেন না। সব আমাদের হচ্ছে প্রিলি সার্ভাইভ করতে হবে, তাই না? ওকে। মন্ত্রীগণ সম্পর্কে এত। স্থানীয় শাসন। স্থানীয় শাসন বলতে বোঝায় স্থানীয় স্বায়ত্ত শাসন, যেমন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন। এগুলো কি? এগুলো হচ্ছে স্থায়ী স্বায়ত্ত মানে স্থানীয় স্বায়ত্ত শাসন। যেমন হচ্ছে কি মেয়র থাকবে, বা উপজেলা চেয়ারম্যান থাকবে, ইউনিয়ন চেয়ারম্যান, মানে লোকাল গভর্নমেন্ট। স্থানীয় মানে লোকাল, লোকাল গভর্নমেন্ট কিন্তু খুব আসে, যে লোকাল গভর্নমেন্টে সম্পর্কে বলা আছে এই সমস্ত জায়গায় যে স্থানীয় লোকজন দ্বারা জনপ্রতিনিধি নির্বাচন করে ওই এলাকায় শাসন করা যাবে বা উন্নয়ন করা যাবে বা বিভিন্ন কাজকর্ম করা যাবে। ঠিক আছে, আমরা দেখি না উপজেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, পৌরসভা, সিটি কর্পোরেশন, তাই না? এগুলো হচ্ছে স্থানীয় স্বায়ত্তশাসনের মোটামুটি কয়েকটা, এগুলো আপনারা দেখলেই বুঝবেন। কিন্তু পরীক্ষায় স্থানীয় শাসন সম্পর্কে কত 59 এবং পরীক্ষায় বারবার আসে। সর্বাধিনায়ক। বাংলাদেশের সর্বাধিনায়ক হচ্ছে রাষ্ট্রপতিকে বলা হয় সর্বাধিনায়ক। এখন একটা কোশ্চেন আসে, 1971 সালে সর্বাধিনায়ক কে ছিলেন? ঠিক আছে, হ্যাঁ, পরপর সর্বাধিনায়ক কে ছিলেন, মানে পরপর 3 মেয়াদে হওয়া যাবে না, ঠিক আছে? 2 মেয়াদ, সরি আমি তাড়াতাড়ি বলতে চেয়ে বলছি। তো তখন কিন্তু রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ছিলেন, তাহলে সর্বাধিনায়ক কে ছিলেন তখন? শেখ মুজিবুর রহমান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা অনেকেই আপনারা ওসমানী দেন, ঠিক আছে? আতাউল গনি ওসমানী অথবা এমএজি ওসমানী আপনারা দেন আর কি, ওটা কিন্তু হবে না। ঠিক আছে, এটা কিন্তু এটা যেন মনে থাকে। এতটুক। যুদ্ধ বাদলে মানে যুদ্ধ ঘোষণা করতে, দেখেন, সংসদের দরকার হয়। যুদ্ধ ঘোষণার কথা 63-তে বলা আছে। অ্যাটর্নি জেনারেলের কথা বলা আছে 64-তে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, একজন মনে থাকে। অ্যাটর্নি জেনারেল কি না? অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রপক্ষের উকিল, সরকার পক্ষের একজন উকিল থাকে বিভিন্ন বড় বড় সরকারি কাজে। হ্যাঁ, যে মামলাগুলো হয় সেগুলো রাষ্ট্রের পক্ষে নিষ্পত্তি করেন হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ওকে, মনে থাকে যেন। ঠিক আছে, তাহলে আপনারা এটা একটু দেখেন, যেগুলো দেখাইলাম 2 মিনিট একটু দেখেন। শুধু এম যেগুলো লিখছি, শুধুমাত্র এম যেগুলো লিখছি এগুলো একটু দেখেন। ইয়েস, অ্যাটর্নি জেনারেল হচ্ছে নির্বাহী বিভাগ বা শাসন বিভাগের। আমি জিজ্ঞেস করবো, হ্যাঁ, র্যাপিড ফায়ার খেলবো। এটা 2 মিনিট, পরেরটা 2 মিনিট। ঠিক আছে, দেখছেন? এরপরটা দেখেন। দেখেন, 2 মিনিট দেখেন, আমি জিজ্ঞেস করবো, যে কটা বলবো কটাই আসবে। হ্যাঁ, আমি একজন আমলা।
ঠিক আছে, র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করি। ওকে, বলেন। আহ স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল গভর্নমেন্ট সম্পর্কে কোন অনুচ্ছেদে বলা আছে? 48, 56, 59, 63। ভেরি গুড। কণা, দীপা, তামিমা, মাসুম, রিয়াদ, রাফি, সাইদুর, শিমুল, সিয়াম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, লাভলি, ভেরি গুড। খুব আসে, ঠিক আছে, যেগুলো বলবো। এবারে বলেন, রাষ্ট্রপতির অভিশংসন কত নাম্বার অনুচ্ছেদে বলা আছে? 48, 51, 52, 50। ভেরি গুড, সুপার, এগুলোই আসে। ঠিক আছে, আর একটা আসে না, তারপরও জিজ্ঞেস করি, যেহেতু আপনারা অনেক উৎসাহী জিজ্ঞেস করছিলেন, একটু বলি, হ্যাঁ। 52, তাই না? Good. অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ। ভেরি গুড, রাসেল, মাহফুজ, আবির। গুড, আপনারা তো ভালো, হ্যাঁ, খুবই ভালো মানুষ দেখা যাচ্ছে। ঠিক আছে, দেখি কি অবস্থা। পোল নেওয়া যায় নাকি এখন? পোলটা করেন তো। পোল দিছি, হ্যাঁ, পোলটা 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 লঞ্চ করছি, এটা একটু আনসার করেন। ওকে, ভেরি গুড, আমার খুব ভালো লাগতেছে। দেখেন, 87% আপনারা কারেক্ট আনসার করছেন, মানে যথেষ্ট কঠিন একটা জিনিস ছিল। হ্যাঁ, তাহলে ভাই বেশি পড়তে যাবেন না। যে কয়টা বললাম দেখবেন যে 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন। কোনটা? 48, 52, বারবার বলতেছি 48, হ্যাঁ, 52, যান 53, যেহেতু আপনাদের খুব পছন্দের, 59, 61। ঠিক আছে, এই জিনিস, আর 64। ঠিক আছে, তাহলে আমি ইম্পর্টেন্ট গুলো নিচে লিখে দেই। এগুলো একদম সব সময় 48, 52, যান আপনাদের পছন্দের 53, 59, 61, 63 কম বাট আসে, আর হচ্ছে 64। খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই কয়টা এখান থেকে মানে একদম ছাড়া এই করা, এর ভিতরে একদম ট্রিপল স্টার: 59, 52, 64। ঠিক আছে, একদম ই করা যাবে না। কেমন? ওকে, সব জায়গায় আসে সংবিধান, সব জায়গায় লাগবে, সব জায়গায় লাগবে, কিচ্ছু করার নাই। ওকে, এবার আমরা একটু দেখি রাষ্ট্রপতি কোথার কোথার প্রধান। এটা খুবই ইম্পর্টেন্ট একটা স্লাইড। দেখেন, আর্মি, নৌবাহিনী, স্থল বাহিনী, সকল সশস্ত্র বাহিনী, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি, বাংলাদেশ এয়ারফোর্স, সবগুলোর প্রধান রাষ্ট্রপতি। আমি একটু আগে কি বলছি? যুদ্ধের সর্বাধিনায়ক কে? রাষ্ট্রপতি। তাহলে এগুলোর প্রধান কে হবে? রাষ্ট্রপতি। এশিয়াটিক সোসাইটির প্রধান, রেড ক্রিসেন্টের প্রধান। হ্যাঁ, আপনারা ভার্সিটির প্রধান, তাই না? ঢাকা ভার্সিটি থেকে বা যে কোনো ভার্সিটিতে আমরা সার্টিফিকেট নেই কনভোকেশনে কার কাছ থেকে? মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে, তাই না? মাননীয় প্রধানমন্ত্রী থেকে কিন্তু নেই না। কেন? কারণ তারা হচ্ছে এই সমস্ত প্রধান, তাই না? চ্যান্সেলর বা স্কাউটেরও প্রধান। রেড ক্রিসেন্ট এবং স্কাউট, এই দুইটা যেহেতু দাতব্য সংস্থা, তাই না, হেল্প ভলান্টিয়ার সংস্থা, তার দুইটা একই রকম, দুইটার প্রধান কিন্তু রাষ্ট্রপতি। সশস্ত্র বাহিনী, এশিয়াটিক সোসাইটি, আর জাস্ট এই কয়টা হচ্ছে রাষ্ট্রপতি প্রধান। হ্যাঁ, আর প্রধানমন্ত্রী এটাও লাগবে, পরীক্ষায় খুব আসে, একনেকের প্রধান। হ্যাঁ, নেক, হ্যাঁ, এই নেকের একটা অংশই হচ্ছে একনেক, এটা একটু মনে রাখবেন। নেক তো মূলত একটা পরিষদ বা একটা কাউন্সিল। ঠিক আছে, একটা কাউন্সিল। হ্যাঁ, মেইনলি হচ্ছে রাষ্ট্রপতি থাকেন, তিনি না থাকলে প্রধানমন্ত্রী যান। ঠিক আছে, তো মেইনলি হচ্ছে কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক পরিষদ, পরিষদ। এটার ভিতরে ওই পরিষদের একটা কমিটি হচ্ছে একনেক, দুইটার প্রধানই প্রধানমন্ত্রী। বেজা, হ্যাঁ, বাংলাদেশ এক্সপোর্ট জোন অথরিটি, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। ঠিক আছে, অর্থনৈতিক অঞ্চল। বেজা এবং বেবজা, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং
জোন অথরিটি, দুইটাই বেবজা বেজা দুইটার প্রধান প্রধানমন্ত্রী। নিকারের প্রধান প্রধানমন্ত্রী। যেমন বাংলাদেশে কথা হয়েছিল না, দুইটা নতুন বিভাগ হবে, পদ্মা মেঘনা, তাহলে এটার প্রধান কে? প্রধানমন্ত্রী। ওইটা করে হচ্ছে নিকার, ন্যাশনাল ইনস্টিটিউট ফর, হ্যাঁ এটা কি বলেন, বা কমিটি আর কি, ন্যাশনাল পুনর্গঠন কমিটি আর কি। অ্যাডমিনিস্ট্রেশন রিফরমেশন, এতে হয় অ্যাডমিনিস্ট্রেশন রিফরমেশন, মানে প্রশাসনিক যত পুনর্গঠন আছে এগুলো বাস্তবায়ন কমিটি। তাহলে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেশন রিফর্মস, মানে প্রশাসনিক বিভাগ ঠিভাগ কি একটা প্রশাসনিক ইউনিট না, জেলা। মনে করেন বাংলাদেশে নতুন একটা জেলা খুলবে, 65 নম্বর জেলা ভৈরব মনে করেন খুলবে, তাহলে এটা নিকার কাজ করবে। বা বাংলাদেশে এখন বর্তমানে 495টা উপজেলা, লাস্ট উপজেলা হচ্ছে ঈদগাঁ বা ডাসার মাদারীপুরের, হ্যাঁ এগুলো কে করবে? এগুলো এই যে নিকার করবে, এগুলোর প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। বিডা, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রী। রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটি, মহিলা শিশু উন্নয়ন পরিষদ, দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি, ট্যুরিজম কাউন্সিল, জাতীয় পর্যটন পরিষদ, এগুলো সব প্রধানমন্ত্রী হচ্ছে, সবগুলোর প্রধান প্রধানমন্ত্রী। তাহলে বাদ বাকিগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের। হচ্ছে এটা মনে রাখবো যে ভলান্টিয়ার গুলো হচ্ছে স্কাউট, রেড ক্রিসেন্ট, হ্যাঁ আর হচ্ছে ফোর্স গুলো আর কি, হ্যাঁ এয়ার ফোর্স, নেভি, এগুলো হচ্ছে রাষ্ট্রপতি। আর বিশ্ববিদ্যালয়গুলো আর এশিয়াটিক সোসাইটি, এইটা আসে, এটা পারেন না আপনারা পরীক্ষায়, এই তিনটা পারেন না, বাকিগুলো কেমনে কেমনে যেন পারেন। ওকে ওকে। হ্যাঁ নতুন বিভাগ করলেও নিকার করবে, কিন্তু এখন হবে না, করোনার পরে অর্থনৈতিক মন্দা, রিসেশন হচ্ছে না, এই জন্য হয় নাই। ঠিক আছে। আহ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী, আমি একটু আগে বলছি যে মন্ত্রিসভা গঠন কত? 55-তে। এত 55-এর 1 2 লাগবে না আপনার, শুধু মন্ত্রিসভা গঠন 55, তার মানে কি মন্ত্রিসভা, তাই না? এটা একটু এতটুকু, বেশি না, বেশি পড়লে কিন্তু পারবেন না। ওকে এগুলো দরকার নেই, এটা দরকার নাই। মন্ত্রিসভা আর মন্ত্রী পরিষদ, মন্ত্রিসভা হচ্ছে যত মন্ত্রী আছে, হুম হুম, যত মন্ত্রী আছে তাদের ভিতর থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রী নিয়ে তৈরি হয় হচ্ছে মন্ত্রিসভা বা ক্যাবিনেট। ঠিক আছে, ক্যাবিনেট হচ্ছে, তাহলে মন্ত্রী পরিষদ কি? মন্ত্রী পরিষদ হচ্ছে বড়, এটা মনে করেন যে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট, যেহেতু প্রিলি দিবেন, সেট পড়ছেন না, মন্ত্রী পরিষদ হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, সেই মন্ত্রী পরিষদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের নিয়ে ক্যাবিনেট গঠিত হয়। ঠিক আছে, এটাই। এখন বাংলাদেশে মন্ত্রণালয়ের সংখ্যা বর্তমানে আছে 44টা। ঠিক আছে, মনে থাকে যেন 44টা আছে। এর ভিতরে দেখেন তো একদম নামের শেষে মন্ত্রণালয় আছে 40টার, আর বাকি 4টার, 2টার কার্যালয় আর 2টার হচ্ছে বিভাগ। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেমন প্রধানমন্ত্রীর কার্যালয়, এটা কিন্তু একটা মন্ত্রণালয়ের আহ ই পায় আর কি, সমমর্যাদা সম্পন্ন। ওকে, এটা একটু ইটা লাগবে। তাহলে আসেন, এগুলো হইছে, এটা অলরেডি বলে ফেলছি। 59 নম্বরে বলা আছে হচ্ছে স্থানীয় শাসন। আসলে সংবিধানে এটা একটু মিসস্পেলিং বা একটু মিসকনসেপ্ট বা একটু ভুল হয়, হ্যাঁ একটু মিসকনসেপ্ট আসলে। ওখানে স্থানীয় শাসন লেখা, তাই না? এটা কিন্তু আসলে স্থানীয় স্বায়ত্ত শাসন হবে। ওখানে আসলে স্থানীয় শাসন বলতে স্থানীয় স্বায়ত্ত শাসনই বুঝাইছে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, স্বায়ত্ত শাসন মানে হচ্ছে লোকালের নিজেদের অধীনে শাসন। হ্যাঁ, লোকাল, আপনি লোকাল এরিয়া থেকে জনপ্রতিনিধি নির্বাচন হবে, যেমন চেয়ারম্যান, তাই না, মেয়র, ঠিক আছে, এগুলো নির্বাচিত হবে। তাহলে ওরা কি স্বায়ত্তশাসন, নিজেদের আয়ত্তে যে শাসন, ওইটা আসলে স্থানীয় স্বায়ত্তশাসন বলতে এটাই বোঝায়। কিন্তু সংবিধানে স্থানীয় শাসন লেখা, কিন্তু আসলে শাসন বলতে এখানে সংবিধানের ব্যাখ্যা যদি সুপ্রিম কোর্ট দেয়, যে বলছে বিচার বিভাগ দেয়, বিচার বিভাগে সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দেয়, সেখানে বলা আছে যে স্থানীয় শাসন বলতে সংবিধানে স্থানীয় স্বায়ত্ত শাসন, এই উপজেলা পরিষদ এগুলোই বুঝাইছে। কিন্তু আমরা যদি নর্মালি চিন্তা করি, স্থানীয় শাসন আর স্থানীয় স্বায়ত্ত শাসনের ভিতরে পার্থক্য আছে। ঠিক আছে, স্থানীয় শাসন হচ্ছে, এটা করে হচ্ছে সরকার,
এটা করে কারা? সরকার, তার মানে বিভাগ, জেলা, উপজেলা প্রশাসন। আর স্বায়ত্ত শাসন করে হচ্ছে ওই পরিষদ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ। এটা একটু মনে রাখবেন। তাহলে 59 আলটিমেটলি কিন্তু স্থানীয় স্বায়ত্ত শাসনের কথা বলা আছে। ওটা মিসস্পেলিং বা হচ্ছে একটু বোঝায় সমস্যা আছে। স্থানীয় শাসন এটা ব্যাখ্যা আবার সুপ্রিম কোর্ট পরে দিছে। ঠিক আছে? তাহলে স্থানীয় শাসন মানে হচ্ছে যেটা নির্বাহী বিভাগ করে, যেটা হচ্ছে সরকার করে, আমলারা করে। আর স্থানীয় স্বায়ত্ত শাসন কিন্তু আমলারা করে না। যেমন উপজেলা থেকে টাকা বরাদ্দ, এটা কিন্তু চেয়ারম্যান করবে। কিন্তু উপজেলা অফিস থেকে ইউএনও যে টাকাটা দিবে ওটা কিন্তু স্থানীয় শাসন করবে। হ্যাঁ, তা আসলে স্থানীয় শাসন না বলে আমরা বলি কি? স্থানীয় প্রশাসন বলতে পারি। তো এটা আসলে আপনাদের এখন দরকার নেই, এটা রিটেনে লাগবে তাই বললাম। আপনাদের শুধু এতটুকু জানলেই হবে, 59 স্থানীয় শাসন যেটা বলা আছে ওটা আসলে স্থানীয় স্বায়ত্ত শাসনই বলা আছে। ওকে। বাংলাদেশের প্রশাসন দুই ভাগে, কেন্দ্রীয় প্রশাসন, মাঠ প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসন মানে হচ্ছে সচিবালয়। ঠিক আছে? কেন্দ্রীয় প্রশাসনে হচ্ছে নীতি নির্ধারণ হয়, যে কিভাবে নীতি, তাই না? আর মাঠ প্রশাসন থেকে হচ্ছে নীতি বাস্তবায়ন হয়। মাঠ প্রশাসন হচ্ছে বিভাগ, জেলা, উপজেলা। আর কেন্দ্রীয় প্রশাসনে সচিবালয়, সচিবালয়ের ভিতর অনেক মন্ত্রণালয় থাকে, মন্ত্রণালয়ের আন্ডারে আবার অনেক অধিদপ্তর থাকে, আবার তার আন্ডারে যে অফিসগুলো থাকে তাদের পরিদপ্তর বলে। ঠিক আছে? এটা একবার রিডিং করেন, খুব বেশি দরকার নাই। এগুলো হচ্ছে ভাইভাই লাগে, এটা আবার লাগে ফর ভাইভা। জাস্ট একটু আইডিয়া থাকলেই হবে। ঠিক আছে? যে কেন্দ্রীয় প্রশাসনে সচিবালয় থেকে হচ্ছে নীতি নির্ধারণ হবে। মনে করেন একটা আইন প্রণয়ন করা হইলো, যে পদ্মা সেতু বাস্তবায়ন আইন 2013 মনে করেন হইলো, সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি। এখন ওইটা বানানোর জন্য নীতি নির্ধারণ লাগবে না বাস্তবায়ন করার জন্য? হ্যাঁ, রড কিনতে হবে, সিমেন্ট কিনতে হবে, সেই নীতি নির্ধারণ হয় কেন্দ্রীয় প্রশাসন সচিবালয়, মন্ত্রণালয়। রোডস এন্ড হাইওয়েতে হয়েছে, বা যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় হয়েছে। আর ওইটা শরীয়তপুর আর হচ্ছে মাদারীপুরের ভিতর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, এই তিনটা জেলার উপর দিয়ে হচ্ছে পদ্মা সেতু গেছে। এই সাইডে মুন্সিগঞ্জ থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে হচ্ছে শরীয়তপুরে। বা শরীয়তপুরে যাওয়ার সময় আবার কোনো একটা জায়গায় সে মাদারীপুরের উপরে উঠছে পদ্মা সেতু। ঠিক আছে? তাহলে এই তিনটা জেলার প্রশাসন থেকে এইটা কিন্তু করা হয়েছে, বাস্তবায়ন করা হয়েছে। তাহলে মাঠ প্রশাসন হচ্ছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ইমপ্লিমেন্টেশন হইলো পদ্মা সেতু। কে? বাংলাদেশের সচিবালয় আছে 5টা। প্রধান সচিবালয়, এছাড়া নির্বাচন কমিশন সচিবালয় আছে, মন্ত্রী পরিষদ সচিবালয়, বিপিএসসি যেটাতে পরীক্ষা দিবেন, জাতীয় সংসদ সচিবালয়। এগুলো হচ্ছে রিডিং পড়বেন, এগুলো অতটা দরকার নাই, এগুলো ভাইভা, এই সব স্লাইড ভাইভার জন্য। হ্যাঁ, ওকে। এবারে আসেন, আমরা এখন যাব হচ্ছে আহ কোথায় যাব? আইনসভা। ঠিক আছে, এখন যাব হচ্ছে আইনসভা। আইনসভায় কি হবে? এতক্ষণ আমরা বললাম কাজ বাস্তবায়ন, যেটা শাসন বিভাগ, যেটা সরকারি কর্মকর্তারা করে। আর শাসন বিভাগের ভিতরে একটা স্পেশাল আছে স্থানীয় স্বায়ত্ত শাসন, যেটা কত নম্বরে বলা হয়েছে বলেন তো? স্থানীয় স্বায়ত্ত শাসন কত নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে? ভেরি গুড, 59, তাই না? স্থানীয় শাসন বা স্থানীয় স্বায়ত্ত শাসন, দুইটা আসলেই সেম দিবেন। কারণ সংবিধানে স্থানীয় শাসন বলতে স্বায়ত্ত শাসন। তাহলে আমরা কিন্তু পড়ে ফেললাম চতুর্থ বিভাগ, শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, যেখানে হচ্ছে সকল ধরনের নীতি বাস্তবায়ন করা হয়। এই যে কারা করে? মন্ত্রী। মন্ত্রীরা কাদের সাহায্যে? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। কাদের সাহায্য নিয়ে করে বলেন? চারটা অপশন দিব। এমপিদের, সরকারি কর্মচারীদের, বলেন দুইটা অপশন। এমপিদের, সরকারি কর্মচারীদের। এই, সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীদের। এই, আমলারা শাসন বিভাগে, শাসন বিভাগে হচ্ছে আমলারা। তাহলে আমরা বলি না যে মন্ত্রী তো এমপিদেরও সাহায্য নেন, তাহলে এমপিদের সাহায্যটা কখন লাগে সেইটা এখন আমরা দেখবো, তাই না? আমাদের কিন্তু এতক্ষণ বললাম চতুর্থ বিভাগ, শাসন বিভাগ, ওখানে হচ্ছে শেষ। ওখানে কি কি পার্ট ছিল? রাষ্ট্রপতি 48, মন্ত্রীগণ 56, তাই না? তারপরে কি ছিল বলেন? স্থানীয় স্বায়ত্তশাসন 59, তাই না? ওখানে এরাই তো করবে। আর ওখানে গভর্নমেন্ট এমপ্লয়িজদের কথা আছে, যে মন্ত্রীরা ভাগ করে দিবে আর কি কাজ টাজ, এগুলো।
তাহলে এমপিদেরও তো সাহায্য লাগে, এমপিদের কোথায় রাখবেন? সেই এমপিদের কাজেই হচ্ছে এই আইনসভা, পঞ্চম ভাগে আইনসভা। ঠিক আছে, এখানে কি হয়? এখানে আইন প্রণয়ন হয়, সহজ কথায় আইন তৈরি হয় এখানে। এই আইন ওয়াইজেই কাজ করে শাসন বিভাগ। মানে শাসন বিভাগের কাজ কি? আইনটাকে বাস্তবায়ন করা। কারণ আইন মানে সবসময় যে বিচারের জন্য আইন তা না, যে কোনো কিছু, বাংলাদেশের যে কোনো বিধিমালাই আইন। মানে পদ্মা সেতু আইন হতে পারে, তাই না? মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মেট্রো রেল আইন, যে কোনো আইন তৈরি হয় আইনসভায়। ঠিক আছে, তাহলে আইন প্রণয়ন করে কারা? সংসদ সদস্যরা। তাহলে এখানে কাদের কাজ? এই আইনসভায় কাজ হচ্ছে শুধুমাত্র সংসদ সদস্যদের। মনে থাকবে? তাহলে এমপিদেরও তো সাহায্য লাগে, এমপিদের সাহায্য নয় এখানে সরকার। ঠিক আছে, সংসদ সদস্যদের। সংসদ সদস্যরাই আইন প্রণয়ন করে। কিভাবে করে? তারা হচ্ছে পাশ করে, 2/3 ভোটে পাশ হয়, তারপর রাষ্ট্রপতি সেটা অনুমোদন করে। তাহলে দেখো, সংসদ সদস্যরা থাকে কি সংসদে, সংসদ প্রতিষ্ঠা কত? 65-তে। ঠিক আছে, সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা অযোগ্যতা 66-তে। পদত্যাগ ও আসন শূন্য হওয়া 70-এ। স্পিকার, ডেপুটি স্পিকার, এগুলো রিডিং পড়বা, এগুলো এত আসে না। ন্যায়পাল, সব কিন্তু আসে না, আমি কিন্তু বললাম। ন্যায়পাল 77-এ। আইন প্রণয়ন পদ্ধতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 80-তে। অর্থ বিল, হ্যাঁ, আমরা যে আয় ব্যয় করি বিভিন্ন কাজে, এটার জন্য তো অর্থ লাগে, হ্যাঁ, সেই অর্থ বিলটাও করা হয় কিন্তু এই যে আইন পাশের মাধ্যমে। তাহলে অর্থ আইন, হ্যাঁ, এটা আসলে অর্থ বিল না, বিল আর আইন কাছাকাছি। সেই অর্থ বিলটা, অর্থতে আমরা আইন বলবো না, অর্থতে আমরা বলবো বিল। ঠিক আছে, অর্থ বিল কোথায় হয়? এই সংসদের মাধ্যমে কিন্তু সেটা পাশ হয়, মনে থাকে যেন। ঠিক আছে, এখন কোনটা কোনটা লাগবে একটু বলে দেই, আপনাদের এত পড়া তো আসলে যাবে না, তাই না? 77, 80, 81। বাজেট, বার্ষিক আর্থিক বিবৃতি, এটা হচ্ছে বাজেট। 87, 87। অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা, হ্যাঁ, অধ্যাদেশ মানে অর্ডিন্যান্স, 93। অধ্যাদেশ হচ্ছে রাষ্ট্রপতি, মনে করেন যে হঠাৎ রাষ্ট্রপতির আইন, রাষ্ট্রপতি হঠাৎ বলল যে একটা নতুন আইন, মুখ নিঃসৃত বলল যে আমি এরকম একটা অধ্যাদেশ প্রণয়ন করলাম, আজকে থেকে এটা হবে। এটাকেও আমরা আইন বলতে পারি। আইন প্রণয়ন সাধারণত কারা করে? সংসদ সদস্যরা না? সংসদ সদস্যরা করার পরে এটা 2/3 ভোটে পাশ হয়, তবে রাষ্ট্রপতির অনুমোদন তো লাগবেই লাস্টে, তাই না? আবার সংসদ সদস্য ছাড়াও রাষ্ট্রপতি বিভিন্ন সময় বিশেষ কারণে আইন প্রণয়ন করতে পারেন, মুখ নিঃসৃত বাণী আইন, সেটা হচ্ছে অধ্যাদেশ। ঠিক আছে, সেটা 93-তে, এই জন্য লাগবে এটা। ঠিক আছে, যে আইন প্রণয়ন। ওকে, তাহলে পদত্যাগ এমপিদের, হ্যাঁ, এগুলো রিডিং পড়বেন, আসলেও আসতে পারে। যে সংসদ প্রতিষ্ঠা, সংসদে নির্বাচিত, এটা আমি এম দিব, কারণ যেহেতু এবার জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, হ্যাঁ, নির্বাচিত হওয়ার যোগ্যতা অযোগ্যতা 66। পদত্যাগ ও আসন শূন্য, তাই এটা 66ও দিয়ে দেই। ন্যায়পাল, এটা যে কয়বার আসছে ন্যায়পাল, হ্যাঁ, ন্যায়পাল বাংলাদেশে নাই। ন্যায়পালের কাজ হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা। তো বাংলাদেশে তো দুর্নীতি দমন কমিশন আছে, এই জন্য বাংলাদেশে ন্যায়পাল নাই। ঠিক আছে, এই জন্য বাংলাদেশে কি নাই? ন্যায়পাল নাই, মনে থাকছে। এটা একটু দেখেন 5 মিনিট, এগুলো মুখস্থ করার কিছুই নাই। ঠিক আছে, আমি এই যে জিজ্ঞেস করব, এটাই হচ্ছে আপনারা দেখবেন যে এরপরে মনে থাকবে। এতটুকু যদি মনে রাখেন যে, মানে সরি, মানে হচ্ছে এখানে টেকনিকের কিছু নাই, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আসেন, দেখেন, 2 মিনিট, এখান থেকে আসেন। এভাবেই মনে রাখতে হবে আপনাদের। ওয়ে আছে হচ্ছে 3 নাম্বার মনে রাখার ওয়ে আছে, যেমন 36-এ চলাফেরা,
হ্যাঁ, সমাবেশ, তারপর সংগঠন, পেশাবৃত্তি, ওই দিকে হচ্ছে টেকনিক আছে। এই সমস্ত জায়গায় টেকনিকের দরকার নাই, এই সমস্ত জায়গায় খুব ইম্পর্টেন্ট কিছু মনে রাখলেই হয়। দেখতে দেখতে আমি তো বললামই কোনটা কোনটা লাগবে। 66 একদম ট্রিপল স্টার হচ্ছে, হ্যাঁ। এই যে 77 আইন প্রণয়ন পদ্ধতি, যেটা জাস্ট অনুচ্ছেদগুলোর নাম্বার, এগুলি পরীক্ষায় আসে। হ্যাঁ, আর্ষিক ভিত্তিতে, আর এই যে অধ্যাদেশ। আসেন, বলেন অধ্যাদেশ। হ্যাঁ, কত নাম্বারে লেখা আছে? 70, 93, 77, 64। ভেরি গুড সাইদুর, কমা, রুকাইয়া। তো ভালো তো আপনার মারফি। ওকে, ওকে, এই তো পারছেন, ভালো পারতেছেন। হ্যাঁ, কয়েকটা লাইন একটু বলি। ফ্লোর ক্রসিং, দল ত্যাগ। কেউ যদি সংসদ সদস্য হয়, মনে করেন আওয়ামী লীগ থেকে একজন সংসদ সদস্য নির্বাচিত হলো ঢাকা কোনো একটা আসনে, এখন সে 2 দিন পরে মনে করেন জাতীয় পার্টিতে চলে গেল, তাহলে সে যদি দলত্যাগ করে, কোনো সাংসদ মানে সংসদ সদস্য যদি দল ত্যাগ করে, তাহলে ওই আসন শূন্য হয়ে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় হচ্ছে ফ্লোর ক্রসিং। মানে ফ্লোর সে ক্রস করে অন্য জায়গায় চলে গেল, তখন কিন্তু সংসদ পদ শূন্য হয়ে যায়। তো সংসদ পদ শূন্য হওয়া কততে? 70 অনুচ্ছেদে বলছিলাম না? হুম, এই যে পদত্যাগ ও আসন শূন্য হওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, 70 দেই নাই না। ফ্লোর ক্রসিং, এটাকেই বলা হয় ফ্লোর ক্রসিং। ওকে, স্পিকারের ভোটকে বলা হয় হচ্ছে কাস্টিং ভোট। হ্যাঁ, স্পিকার একটা ভোট দিতে পারে, ওটাকে কাস্টিং ভোট বলে। যদি উভয় পক্ষে সমান ভোট পড়ে, মনে করেন যে 350 জন সদস্য আমাদের, হ্যাঁ, এখন মনে করেন যে কি বলবো, এখানে কে আছে, এটা আইন পাশ করতেছি আমরা, আইন পাশ হচ্ছে, এখানে কারা আছে আমি একটু দেখি। আখি, আখির অবশ্যই, এখানে আখি নামে একটা মেয়ে আছে দেখতেছি, আখির অবশ্যই চোখ দান করতে হবে। হ্যাঁ, জীবন মানে মরণ পূর্ব চোখদান, মানে মরণের আগে না, মরণের পূর্বেই তার চোখদান করার একটা আইন পাশ করলাম আমরা, আইন পাশ করতে চাচ্ছি। হ্যাঁ, মরণ পূর্ব চক্ষুদান, যে না, তা তোমাকে চোখ দিতেই হবে, তুমি দুইটার চোখ রেখে কি করবা? তখন মনে করেন যে 350-র ভিতরে অনেকেই আছে অনুপস্থিত থাকে, ভোট দেয় না, তো মনে করেন যে 150 ভোট পড়লো, 150 এক পক্ষ ভোট দিল, অন্য পক্ষ 150 ভোট দিল, তখন মানে সংসদে ওই দিন উপস্থিত ছিল হচ্ছে 300 জন, 350 জনের মনে করেন 300 জন নাই, 300 জন উপস্থিত, 300 জনের 150 ভোট দিল, তখন হচ্ছে স্পিকার একটা ভোট দিবে। ঠিক আছে, যে আলটিমেটলি কি হবে। হ্যাঁ, তাহলে এটাকেই বলা হয় হচ্ছে কাস্টিং ভোট। হ্যাঁ, কাস্টিং ভোটটা কখনো আসে আসে নাই। কাস্টিং ভোটটা কখনো আসে নাই। কাস্টিং ভোট হচ্ছে 75-এর 1-এর ক অনুচ্ছেদে কাস্টিং ভোট সম্পর্কে বলা আছে। হ্যাঁ, এটা একটু দেখেন, 75-এর 1। ওম্বাডসম্যান বা ন্যায়পালের তো বলেই দিলাম, তাই না? হ্যাঁ, ন্যায়পালের কাজ হচ্ছে সকল ধরনের ন্যায় প্রতিষ্ঠা করা। ওকে, হয়ে গেছে। এবারে হচ্ছে আমরা পড়বো হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগের কাজ বেশি কিছু না, একটু বলি। বিচার কথাটার মানে হচ্ছে এরা হচ্ছে সংবিধানের ব্যাখ্যা দেয়। ঠিক আছে, এটা একটু আমি একটু আপনাদেরকে বলি, বিচার বিভাগ বাংলাদেশের। তার আগে আমরা একটা ব্রেক নিব, 2 মিনিটের একটা ব্রেক নিব। আপনার হচ্ছে এটা একটু দেখবেন, হ্যাঁ, এটা দেখতে থাকেন, আমি একটু পর জিজ্ঞেস করব। 2 মিনিটের একটা ব্রেক নেন, দেখতে থাকেন, ব্রেক না, পড়ার ব্রেক। হ্যাঁ, নেন।
2 মিনিট ইজ ওভার। আসেন, বলেন, শুনতে কি পান? ওকে, এগুলোই আসবে। আইন প্রণয়ন পদ্ধতি কত নম্বরে বলা আছে? 77, 80, 81, 87। আইন প্রণয়ন পদ্ধতি এইটাই আসবে। আমি যে কয়টা বলতেছি এই কয়টা, আপনারা সংবিধান যদি কিছু নাও পড়েন, আমি যে কয়টা ইম্পর্টেন্ট বলে দিছি এই কয়টা যদি মনে রাখতে পারেন, আপনার আপনার 20 জায়গায় পরীক্ষা দেওয়ার জন্য আর এক্সট্রা প্রিলি পড়া লাগবে না। আর রিটেনের সময় তো অন্য ধাঁচ, সংবিধান তখন আবার একটু অন্যরকম পড়া লাগবে। ঠিক আছে, 80 গুড। বাজেট, আর্থিক বাজেট, অপশন দিলাম না, আর্থিক বাজেট। ভেরি গুড, লোবনা, শুভ্রা, শিউলি, কুন্তলা, শিমুল, সৌরভ, কাঞ্জিলা। ওকে, এটা হচ্ছে 87। রাষ্ট্রপতির অধ্যাদেশ, অধ্যাদেশ সম্পর্কে কততে বলা আছে? 64, 93। ভেরি গুড, মার্ফি, কমা, ফারজানা, সাইদুর, গুড, সঞ্চিতা, গুড গুড। এই তো, আপনারা তো পারেন, সব পারেন, ভালো। তাহলে আমরা একটু বিচার বিভাগ নিয়ে পড়ি। বিচার বিভাগ মানে কি বলেন তো? বিচার বিভাগ মানে হচ্ছে যারা বিচার করে, তাই না? বাট এইটা তো পরীক্ষায় আসে না, আমরা সবাই জানি আইনের ব্যত্যয় ঘটলে বিচার করে। আপনার আসবে সংবিধানের ব্যাখ্যা কে দেয়? বিচার বিভাগ। সংবিধানের ব্যাখ্যা ব দিয়ে মনে রাখবেন, বিচার বিভাগ দেয়। আইনের ব্যাখ্যা, সংবিধান মানে কি? সংবিধান কিন্তু সর্বোচ্চ আইন, তার মানে আইনের ব্যাখ্যা কথাটা আসলেই বিচার বিভাগ আসে। তাহলে আমরা বিচার বিভাগগুলো একটু পড়ি। হ্যাঁ, আমরা বিচার বিভাগ আহ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বাংলাদেশে বিচার বিভাগ দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, একটা কি? সুপ্রিম কোর্ট, উচ্চতর বিচার বিভাগ। হ্যাঁ, আরটা হচ্ছে এদের আন্ডারে অধস্তন বিচার বিভাগ। এই অধস্তন বিচার বিভাগগুলো থাকে বিভিন্ন জেলায়। আপনারা দেখেন না, জেলা জজ কোর্ট, জেলা দায়রা আদালত, জেলা সেশন আদালত। ঠিক আছে, তাহলে ওগুলো থাকে হচ্ছে মোটামুটি জেলা লেভেলে থাকে। কিন্তু বাংলাদেশের রাজধানীতে একটা উচ্চতর আদালত আছে, এটার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টই হচ্ছে সংবিধানের ব্যাখ্যা দেয়। বললাম না, বিচার বিভাগ ব্যাখ্যা দেয়। কে ব্যাখ্যা দেয়? সুপ্রিম কোর্ট সংবিধানের ব্যাখ্যা দেয়। এবং এই সুপ্রিম কোর্ট হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ আদালত। তাহলে বাংলাদেশের রাজধানীতে সর্বোচ্চ আদালত কি? সুপ্রিম কোর্ট, একটাই আছে এটা। ঠিক আছে, এরা সংবিধানের ব্যাখ্যা দেয় এবং একে বলা হয় সংবিধানের রক্ষা কবচ। সংবিধানের ব্যাখ্যা দেয় আর সংবিধানের রক্ষা কবচকে সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তাহলে কি এরা হচ্ছে রক্ষা কবচ কার? সংবিধানের। তাহলে সংবিধানের রক্ষা কবচ কে? সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের দুইটা ইউনিট আছে, একটা আপিল বিভাগ আর একটা হাইকোর্ট বিভাগ। এরাও বাংলাদেশের রাজধানীতে অবস্থিত। গেল, ঠিক আছে, এরা হচ্ছে উচ্চতর আদালত। কি কি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের দুইটা আন্ডারে কি কি আছে? আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগ হচ্ছে, মনে করেন যে আপনার কোনো রায় পছন্দ হইল না, আপনি আপিল করতে পারবেন আপিল বিভাগে। ওকে। আর হাইকোর্ট বিভাগ হচ্ছে হাইকোর্ট, তাই না? ওই আপিলটা আমলে নিয়ে সে হচ্ছে বিচার করবে। কি করবে? বিচার করবে ওই আপিলটা নিয়ে, উচ্চতর আদালত। ওকে। এরপরে হচ্ছে অধস্তন। কি? অধস্তন, যেগুলো হচ্ছে জেলা পর্যায়ে। এখন দেখেন তো জেলা পর্যায়ে আপনি কি কি দেখছেন? সেশন আদালত, বিভিন্ন জেলায় দেখছেন না, সেশন আদালত, ফৌজদারি আদালত। না 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 না, এই দিতে হয় না। দিতে হয় না। ওকে। দেওয়ানি কথাটার মানে হচ্ছে সত্য। সত্য মানে জমি জমা। হ্যাঁ, সত্য যে সমস্ত জিনিসে আছে, মানে জমি জমার ক্ষেত্র থাকতে পারে, তোমার সম্পদ থাকতে পারে, হ্যাঁ, অধিকার থাকতে পারে। যেমন বউয়ের অধিকার, হাজবেন্ডের অধিকার, বাচ্চার অধিকার, এগুলোও কিন্তু দেওয়ানি আদালতে হয়। ঠিক আছে, তাহলে দেওয়ানি আদালতে কি কি বলবো? যেটা সত্য নিয়ে কাজ করে যে আদালত, অধস্তন আদালতগুলোর ভিতরে যেগুলো জেলা পর্যায়ে থাকে, সত্য
মানে যেমন জমি জমা সম্পদ অধিকার নিয়ে যে আদালত কাজ করে সেটার নাম দেওয়ানি আদালত। হ্যাঁ, অনেক ধরনের ভাগ আছে, যেমন জেলা জজ আদালত। আবার জেলা জজকে সাহায্য করে অতিরিক্ত জেলা জজ, তার একটা রুম থাকে, এক একটা রুমেই এক একটা আদালত। যেমন কোর্টের ভিতরে জেলা জজ আদালত কিন্তু একটা রুম মাত্র। আবার তাকে হেল্প করার জন্য অতিরিক্ত জেলা জজ আদালতের একটা রুম, যুগ্ম জেলা জজ আদালত একটা রুম, সিনিয়র সহকারী জেলা জজ আদালত একটা রুম, সহকারী জজ আদালত একটা রুম। তাহলে এরা দেওয়ানি কি? আর তোমাদের পরীক্ষায় আসে দেওয়ানি কথাটার মানে কি? যারা সত্ত্ব মানে জমি জমা সম্পদ অধিকার নিয়ে কাজ করে এরা হচ্ছে দেওয়ানি। ঠিক আছে, এবারে আসো ফৌজদারি। ফৌজদারি মানে হচ্ছে যারা ক্রিমিনাল কেস নিয়ে কাজ করে। ক্রিমিনাল কেস, ক্রিমিনাল কেস মানে কি? অপরাধ। হ্যাঁ, ফৌজদারি অপরাধ কেমন অপরাধ? অপরাধগুলো হচ্ছে ক্রিমিনাল অপরাধ, যেমন মারামারি, হুড়াহুড়ি, কাটাছেঁড়া, খুন, ধর্ষণ। হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করে হচ্ছে চুরি, ডাকাতি, ছিনতাই। এগুলো হচ্ছে ক্রিমিনাল কেস। হ্যাঁ, ঘুষ, এগুলো কি? এগুলো হচ্ছে ক্রিমিনাল কেস। বুঝতে পারছেন? তাহলে মোটামুটি দেওয়ানি আদালতে 89%ই হয় জমি নিয়ে। এই জমি জমা নিয়েই হয় 80% দেওয়ানি আদালতে। আর ওই যে বাচ্চা কাচ্চা অধিকার, বউয়ের অধিকার, হ্যাঁ, বা মনে করেন পেটেন্টের অধিকার, মনে করেন যে আপনারা একজন আহ এমন কিছু আবিষ্কার করলেন যেটা খাইলে এমনি বিসিএস হয়ে যায়। এটা মনে করেন কে আবিষ্কার করছে, কাকে দিয়ে বানাবো একটু দেখি। লাইক মাহফুজ, এখানে আছে মাহফুজ, হচ্ছে এমন একটা জিনিস খায়া আবিষ্কার করছে যেটা খাইলেই বিসিএস এ অ্যাডমিন ক্যাডার যাওয়া যায়। ঠিক আছে, আলামিন, ঠিক আছে, আলামিন হচ্ছে মনে করেন এমন একটা জিনিস আবিষ্কার করছে যেটা খাইলে বিসিএস ফরেন ক্যাডার হওয়া যায়। আবার কুন্তলা মনে করেন এমন কিছু আবিষ্কার করছে যেটা খাইলে বিসিএস পুলিশ ক্যাডার হওয়া যায়। এখন মনে করেন যে আমি ওইটা ওর কাছ থেকে ওই জিনিসটা জেনে কিভাবে বানাইছে, মনে করেন যে এটা বানানোর জন্য সে অল্প একটু নারকেল তেল মিশাইছে, তার ভিতরে একটু স্প্রিট মিশাইছে, তার ভিতরে একটু অ্যালকোহল মিশাইছে, তার ভিতরে একটু দুধ মিশাইছে, তার ভিতরে একটু লেবুর রস মিশাইছে। তো আমি জানলাম এভাবে মিশাই মিশাই বানাইছে, তারপর আমি ওটা বানায়া বেচা শুরু করলাম। তাহলে কি ওর অধিকারটা কি করলাম? আমি নিজে নিয়ে ওর প্যাটার্ন বা ডিজাইনটা নিয়ে, হ্যাঁ, কপিরাইটটা নিয়ে আমি কাজ করলাম। তাহলে এই সমস্ত কাজও কিন্তু দেওয়ানি আদালতে হবে। তাহলে বুঝতে পারছেন? তাহলে ফৌজদারি কথাটার মানে কি? ক্রিমিনাল। এখন ফৌজদারি আদালত মেইনলি কাজ করে দায়রা, এই দায়রাও তাহলে কাজ কি? দায়রাও কিন্তু ক্রিমিনাল কেস নিয়ে কাজ করে। আর ম্যাজিস্ট্রেট, ম্যাজিস্ট্রেটরাও ক্রিমিনাল কেস নিয়ে কাজ করে। একটু সুবিধার জন্য দুটো আলাদা। কে? আসেন, এই বুঝতে পারছেন? তাহলে কি, এবারে আমি কোশ্চেন জিজ্ঞেস করবো তাড়াতাড়ি, যেগুলো পরীক্ষায় আসে। দেওয়ানি কথার অর্থ কি? চারটা অপশন দিব। চুরির জন্য অপরাধ, জমির জন্য অপরাধ, খুনের জন্য অপরাধ, ধর্ষণের জন্য অপরাধ। তাড়াতাড়ি। ভেরি গুড রিয়াদ, সুখী, গুড গুড, লাভলি, ভাল লাগতেছে, আপনারা তো খুব ভালো। হ্যাঁ, জাকিয়া, জমির জন্য, গুড। এবার বলেন দায়রার কথাটার মানে কি? দায়রা কথাটা কোন ধরনের অপরাধের সাথে জড়িত? এক, জমি জমার জন্য; দুই, সত্যের জন্য; তিন, অধিকারের জন্য; চার, ফৌজদারি অপরাধের জন্য। দায়রা কথাটার মানে কি? ভেরি গুড শাহনাজ, ফারজানা, রিয়াদ, ভেরি গুড। আপনারা দেখবেন যে সাই সাই করে পারবেন সব। ঠিক আছে, এইভাবে আমাদের জানতে হবে, কেমন? ওকে।
তাহলে এতটুকু আমরা যদি পড়ি, এরপরে আমাদের বিচার বিভাগ পড়তে খুব ইজি লাগবে। হ্যাঁ, বিচার বিভাগ একটু দেখি। সর্বোচ্চ আদালত কি? চ্যাট বক্সে লিখে জানান বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি। তাড়াতাড়ি, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট। তাহলে সেই সুপ্রিম কোর্ট কোথায় প্রতিষ্ঠা করবে? 94-তে। খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওকে। এখান থেকে তেমন কিছু লাগবে না। এই দেখেন, কোর্ট অফ রেকর্ড কে? সুপ্রিম কোর্ট। হ্যাঁ, কোর্ট অফ রেকর্ড বলে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের রক্ষা কবচ। সংবিধানের রক্ষা কবচ এই আর কোর্ট অফ রেকর্ড হচ্ছে সুপ্রিম কোর্টের। অতটা দরকার নেই, আমি তাও দিলাম। প্রশাসনিক ট্রাইব্যুনাল 117। মনে করেন আপনি একজন সরকারি কর্মকর্তা, আপনি এখন ঝামেলা করলেন, এখন আপনার বিচার বিচার হবে, আদালতে বিচার করতে হবে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট বা অধস্তন আদালত আপনার বিচার করতে পারবে না। তখন হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনালে আপনার হবে। মনে করেন যে আপনি পেনশন পাবেন, আপনার বয়স যখন 59 হয়ে যাবে, আপনার চাকরি শেষ হয়ে যাবে, আপনি মনে করেন 1 কোটি টাকা পেনশন পাওয়ার কথা, কিন্তু সেখানে আপনি ওই চাকরি জীবনে ঘুষ খাইছেন, সেই জন্য আপনার একটা মামলা চালু ছিল, ডিপি, ডিপার্টমেন্টাল প্রসিডিউর বলে। হ্যাঁ, ওই মামলার জন্য আপনার পেনশনটা আটকে আছে। তখন তো আপনাকে আইনি লড়াই লড়তে হবে যে না, পেনশনের তো দরকার আছে, আমি আকাম কুকাম করছি ঠিক আছে, ঝামেলা করছি, ঘুষ খাইছি, কিন্তু আমার সেফটির জন্য তো পেনশনের দরকার আছে। তখন আপনি হচ্ছে আইনজীবী ধরে আদালতে লড়বেন যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে ওটা করি নাই, বা আপিল করবেন যে আসলে আমি আসলে ঘুষ নেই নাই। আর ঘুষ নিলেও মানে সাধারণত যা করে আইনের প্রসিডিউরে একটা শাস্তি দেয়, পেনশনটা যাতে হয় অন্য শাস্তি দিয়ে। তো যাই হোক, এরকম বিভিন্ন কাজে যে আদালত কাজ করে সরকারি কর্মচারীদের নিয়ে, সেই কাজগুলো করে হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল। ঠিক আছে, তাহলে প্রশাসনিক ট্রাইব্যুনালটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে 117-তে। ঠিক আছে, এই অনুচ্ছেদে যদি সব থেকে ইম্পর্টেন্ট হয় 94 আর হচ্ছে 117। হ্যাঁ, 117টা সব থেকে ইম্পর্টেন্ট। প্রশাসনিক ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনাল কি বুঝছেন? ওকে। এবারে নির্বাচন কমিশন। এখানে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা 118, কয়বার যে আসছে, আমি 38-এ টিকছি, 38-এ আসছে, 40-এ আসছে, 41-এ আসছে, এমন কোন জায়গায় নাই এটা আসে নাই। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। বাংলাদেশের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973, 38-এ আসছে, 40-এ আসছে, দুইটাতেই আমি টিকছি। ঠিক আছে, দ্বাদশটা একটু 7 জানুয়ারি সম্ভাব্য 2024 হবে, তাই না? ওকে, এগুলো জাস্ট রিডিং পড়বেন, এগুলো ওরকম না। ঠিক আছে, এগুলো রিডিং করবেন, যদি এই লালগুলো মনে থাকে তো থাকে, না থাকলে সমস্যা নেই। 127-এ মহা হিসাব নিরীক্ষক পদের প্রতিষ্ঠার কথা বলা আছে। এটা মহা হিসাব নিরীক্ষক হচ্ছে বাংলাদেশের চিফ অ্যাকাউন্ট জেনারেল। এই যে আমরা সরকারচারীদের বেতন দেই, বিভিন্ন আয় ব্যয় হয়, তাই না? এই আয় ব্যয় তো একজনের নিয়ন্ত্রণ করতে হবে। অর্থ বিল কততে ছিল? 81। বাজেট কততে ছিল? 87। এখন দেখেন, অর্থ বিল মানে কি? অর্থ দেওয়ার জন্য আইন তৈরি হয়ে গেল যে না, এইভাবে প্রসিডিউর মেনে আইন অর্থ দিলে কোনো সমস্যা নাই। বাজেটও তৈরি করে ফেললাম, যে মনে করেন যেখানে কাকে দিয়ে বলবো। হ্যাঁ, উদাহরণ দিয়ে বুঝাই। কাকে দিয়ে বুঝাবো? প্রান্তি আছে এখানে। হ্যাঁ, প্রান্তি আর রহমত। ঠিক আছে, মনে করেন তারা বিয়ে করবে, আমি জানি না প্রান্তি আর, মনে করেন এই প্রান্তি আর রহমত না, অন্য প্রান্তি এবং রহমত। হ্যাঁ, তারা দুইজন সাপোজ, আচ্ছা তারা দুইজন না, এখানে অন্য নাম দিয়ে বুঝাই, মনে করেন যে ক আর খ। হ্যাঁ, তারা হচ্ছে বিয়ে করবে। এখন বিয়ের জন্য বললো যে আচ্ছা আমাদের এইভাবে কি করব, ওই যে কমিউনিটি সেন্টার ভাড়া করে বিয়ে করি আমরা, আমাদের তো সমস্যা হচ্ছে, সরকারি উচিত না এরকম একটা কাপলদের জন্য যাতে ফ্রিতে বিয়ে করতে পারে, এই জন্য এরকম করে কমিউনিটি সেন্টার যেখানে ফ্রি হবে। এখন এই জন্য একটা আইন হলো যে প্রান্তি এবং রহমতের বিয়ের জন্য, এখানে আমি রূপক নাম ব্যবহার করতেছি, আপনাদের না, আমি হঠাৎ একটা নাম দেখলাম আর কি, যে আপনাদের দিয়ে বোঝাচ্ছি না। মনে করেন যে অন্য প্রান্তি অন্য রহমত, ঠিক আছে, যে প্রান্তি এবং রহমতের বিয়ের জন্য কমিউনিটি সেন্টার তৈরি আইন 2023 পাশ হয়ে গেল সংসদে। ঠিক আছে, এরপরে এটার জন্য কি অর্থ বরাদ্দ রাখতে হবে না, কারণ এখানে শুধু প্রান্তি আর রহমত তো যাবে না,
আরো বহুত মানুষ যাবে বিয়ে করতে। ঠিক আছে, যেমন রাজিয়া যেতে পারে, রাসেল যেতে পারে, আবার সাইদুর যেতে পারে, হ্যাঁ, সুখী যেতে পারে, তানজিলা যেতে পারে, তানভীর যেতে পারে, তৃষ্ণা যেতে পারে, তুষার যেতে পারে, তাই না, জিহাদ যেতে পারে, তারপরে হচ্ছে ইলিয়াস যেতে পারে। না, জিহাদ আর ইলিয়াস যাবে না, যাই হোক এরকম যেতে পারে বিভিন্ন ভাবে ভাবে, তাই না? তার মানে কি, আলটিমেটলি টাকা লাগবে। এখন ওই টাকাটা কি, অর্থ বিল করতে হবে, তাই না? আইন পাশ করতে হবে যে ওইখানের জন্য আমি এখন হচ্ছে অর্থ বিল করব, যে ওখানে প্রতি মাসে কাপলদের বিয়ের জন্য সরকার 5 লাখ টাকা করে বরাদ্দ দেবে। অর্থ বিল হয়ে গেল, আইন হয়ে গেল যে হ্যাঁ 5 লাখ টাকা বরাদ্দ দেয়া যাবে। এখন বাজেট কত, 87 নম্বরে। বাজেট তো রাখতে হবে যে না, কত, মনে করো যে সারা বাংলাদেশে এরকম 2 লাখ বিয়ে করবে প্রতি বছর, বা 10 লাখ বিয়ে করবে, তা 10 লাখ ইন্টু 5 লাখ কত হয়, এরকম করে ওখানে বাজেট রাখতে হবে যে এত টাকা এখানে থাকবে। 10 লাখ ইন্টু 5 যাই সামথিং বিলিয়ন হয়ে যাবে, বাজেট হয়ে গেল। এখন ওই টাকাটা ওই কমিউনিটি সেন্টার গুলোকে দিতে হবে না? সেই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন অফিসে টাকা দেওয়ার কাজটা করে মহা হিসাব নিরীক্ষক। মহা হিসাব নিরীক্ষক, হ্যাঁ, আপনারা যখন চাকরি পাবেন দেখবেন যে একজন অ্যাকাউন্টস জেনারেল থাকে, সেই অ্যাকাউন্টস জেনারেলদের হেড হচ্ছে মহা হিসাব নিরীক্ষক, যেটা 127-এ লেখা আছে, মনে থাকে যেন। তিনিই হচ্ছে বলবেন। কর্ম কমিশন কয়বার যে আসছে, 187, হ্যাঁ, যারা হচ্ছে এই সরকারি চাকরি নিয়োগের পরীক্ষাগুলো নেয়, ই করে। ওকে, জরুরি অবস্থা ঘোষণার কথা বলা আছে, যে দেশে যদি কোনো সংকট হয়, ক্রাইসিস হয়, রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। ঠিক আছে, এই জরুরি অবস্থা ঘোষণা কালে 36, 37, 38, 39, 40, 42 এগুলো, এই 6টা মৌলিক অধিকার স্থগিত থাকবে। 36-এ কি ছিল, চলাফেরা, চলাচল। 37-এ ছিল সমাবেশ। 38-এ ছিল সংগঠন। 39-এ ছিল চিন্তা, বিবেক, বুদ্ধি, বাক স্বাধীনতা, তাই না? 40-এ ছিল কে, পেশা, বুদ্ধিবৃত্তি, পেশা, তাই না? এরকম ছিল 36, 37, 38, 39, 40 এগুলো ছিল আর কি। আর 42-এ ছিল হচ্ছে গৃহে প্রবেশ অধিকার, তাই না? এগুলো হচ্ছে তখন থাকবে না, মৌলিক অধিকার থাকবে না। জরুরি অবস্থায় কিন্তু যখন তখন ঢুকে যাইতে পারে তল্লাশি করার জন্য। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের দেখতে হবে। চলাফেরা করতে পারবে না জরুরি অবস্থা। মনে করো যে হ্যাঁ বাংলাদেশে একটা জরুরি অবস্থা লাগলো, লাইক কোন একটা সংগঠন, বিচ্ছিন্নতাবাদী সংগঠন বাংলাদেশ দখল করে নিল, না, তখন চলাফেরা করতে পারবে না, এটা জরুরি অবস্থা। সমাবেশ সংগঠন করা যাবে না। ঠিক আছে, তখন রাষ্ট্র এই 6টা মৌলিক অধিকার স্থগিত রাখবে, মনে থাকে যেন। তাহলে জরুরি অবস্থা ঘোষণা 141 খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, 141 খুবই ইম্পর্টেন্ট। সংবিধান সংশোধনের ক্ষমতা দেয়া আছে 142-এ। ঠিক আছে, আন্তর্জাতিক চুক্তি, এগুলো রিডিং পড়তে হবে। আন্তর্জাতিক চুক্তি, যেহেতু ফরেন অ্যাফেয়ার্সে যেতে চান, আমরা 25-এ দেখছিলাম আন্তর্জাতিক সম্পর্ক সম্পর্কে বলা আছে, ইন্টারন্যাশনাল রিলেশন। কিন্তু আন্তর্জাতিক চুক্তি বিভিন্ন দেশের সাথে চুক্তি করে না। যেমন বাংলাদেশ মালয়েশিয়ার সাথে বললো যে আমরা শ্রমিক দিব, বাট তোমরা কিছু বলবা না, তাই না? আমাদের থেকে অনেক ইল্লিগাল শ্রমিক যায় না, এটা কিন্তু আমাদের বন্ধ। এখন আমরা চুক্তি করলাম যে না, আমরা এখন ভালো ভালো শ্রমিক পাঠাবো, আগের গুলারও তোমরা ভালো মতো গড়াই পড়াই নাও, সমস্যা নেই। একটা চুক্তি। ঠিক আছে, আন্তর্জাতিক চুক্তি 145-এ বলা আছে। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলো রিডিং করবা, বাংলাদেশের নামে মামলা, এগুলো রিডিং। হ্যাঁ, ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী। সংবিধানের ভিতরে বাংলা আর ইংরেজি পাঠের ভিতরে যেটা বিরোধ করবে, সেখানে বাংলা পাঠ প্রাধান্য পাবে, যখন বিরোধ ইংলিশ বুঝতে পারবেন না। হ্যাঁ, এগুলো লাগবে আর কি। প্যাচ লাগে হচ্ছে 141-ই হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা, যখন তখন জরুরি অবস্থা ঘোষণার কথা, বিশেষ অবস্থায়। হ্যাঁ, আর 155-তে আছে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, দুইটা কিন্তু কাছাকাছি।
তাই 141 আর 150 পাশাপাশি লিখবেন। 150-এ হচ্ছে ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী। তো এখন ক্রান্তিকাল হইলে কি সবসময় আপনি জরুরি অবস্থা ঘোষণা করবেন? তার মানে ক্রান্তিকাল হইলে আপনি অনেক কিছু দিয়ে ক্রান্তিটা থামাইতে পারেন, সেটা যে জরুরি অবস্থায় দিতে হবে এমন কিছু না। কিন্তু যদি আপনি জরুরি অবস্থা দেন, সেটার কথা বলা আছে হচ্ছে 141-এ। দুইটা কিন্তু কাছাকাছি, এই দুইটা কিন্তু প্যাচ লাগে, ভুল করেন আপনারা। আমি কিন্তু জিজ্ঞেস করবো একটু পরে যে কোনটা ক্রান্তিকালীন। হ্যাঁ, এখানে কিন্তু যে কোনো কিছু দিতে পারবে আপনি। ক্রান্তিকালীন অস্থায়ী বিধানে বলে ক্রান্তি হলো, আপনি বললেন যে 10 দিন অফিস বন্ধ, জরুরি অবস্থা ঘোষণা করলেন না, যে শুধুমাত্র অফিস বন্ধ। বা মনে করেন যে বরিশালে শুধু একটা ঝামেলা হইলো, বরিশাল থেকে ঢাকার লঞ্চ চলাচল বন্ধ, এটা আপনি করতে পারেন। ঠিক আছে, সেটা হচ্ছে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী। আর জরুরি অবস্থা ঘোষণা করতে গেলে আপনাকে অবশ্যই 141-এ যেতে হবে। এগুলো যেন মনে থাকে। তফসিল, হ্যাঁ, তফসিল একটু বলি। সংবিধান, বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তফসিল, যেটা অনেক সংবিধানে নাই। এর ভিতরে 5, 6, 7 তফসিল গুলোই পরীক্ষায় বেশি আসে। খুবই ইম্পর্টেন্ট। দেখেন ফার্স্টে 7 মার্চের, 7ই মার্চ, এটা কখনো 7 মার্চ বলবেন না, তাহলে নাম্বার কম পাবেন রিটেনেও। 7ই মার্চের ভাষণ একদম আমাদের সরকারি নোটসে লেখা আছে 7ই মার্চ, দ্যাট ইজ নট 7 মার্চ। ঠিক আছে, ওকে, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এটা অনেকেই ভুল করেন, 7ই মার্চ। হ্যাঁ, 7 মার্চ বলবেন না, ওরকম 26শে মার্চ, 26 মার্চ না। যদিও বা কথাটা ইনকারেক্ট, কিন্তু কারেক্ট না, কিন্তু আমাদের মানে ঐতিহ্যগত ভাবে কারেক্ট। যেহেতু তখন 7ই মার্চ বলছে, মানে ব্যাকরণগত ভাবে হয়তো কারেক্ট না, কারণ ই, সে, তাই না, আধিক্য আমরা এখন বর্জন করি ব্যাকরণে, বাট এগুলোতে আধিক্য বর্জন করা যাবে না, সবসময় লিখতে হবে। ওকে, 7ই মার্চের ভাষণ পঞ্চম দিলে। ষষ্ঠতে দেখেন স্বাধীনতার ঘোষণা। স্বাধীনতার ঘোষণা কত? 26শে মার্চ। ওকে, আর সপ্তম তফসিলে 10 এপ্রিল, মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণা পত্র। মনে থাকবে। তাহলে 5, 6, 7 খুবই ইম্পর্টেন্ট। পঞ্চম, ষষ্ঠ, সপ্তমে কি কি বলা আছে? 7ই মার্চের ভাষণ, 26শে মার্চ, 10 এপ্রিল। ওকে, মনে থাকে যেন। এগুলো একটু দেখতে পারেন, তৃতীয় কিসে আসছে, এগুলো দরকার নেই, এগুলো অতটা আসে না। হ্যাঁ, একবার রিডিং পড়বেন, যদি পড়েন তো পড়েন। হ্যাঁ, চতুর্থ তফসিলে কিন্তু ছিল ওই যে ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, যেটা অনুচ্ছেদ 150-এ যুক্ত হয়েছে। ঠিক আছে, মনে থাকবে। অনুচ্ছেদ কি 150 ছিল না? আমি একটু আগে দেখাইলাম ক্রান্তিকালীনও, এটা কিন্তু আবার তফসিলেও আছে। সেই জন্য যেহেতু একটা কোশ্চেন আসে যে কোন জিনিস দুইটা, এইটা কিন্তু দুইটা জায়গায় আছে, তফসিলেও আছে, অনুচ্ছেদেও আছে, অনেক জায়গায় আছে, বাট এইটা হচ্ছে পরীক্ষায় আসে বেশি, যে তফসিলেও আছে, আবার হচ্ছে আহ অনুচ্ছেদেও আছে। মেইনলি দেখেন 4 থেকে একদম 6 পর্যন্ত, 7 পর্যন্ত, 4, 5, 6, 7 সবগুলো কিন্তু অনুচ্ছেদ 150-এ আছে, দেখছেন? ওই 2, 3 করে বলার দরকার নেই, 150-এ কিন্তু সব আছে। ঠিক আছে, তাহলে চতুর্থ তফসিল হচ্ছে ওই ক্রান্তিকালীন অস্থায়ী বিধানাবলী, এটা 150-এ দেওয়া। এরপর 152 দিয়ে হচ্ছে ওই যে ইম্পর্টেন্ট তারিখগুলো, 7ই মার্চ, তারপরে স্বাধীনতার ঘোষণা, তারপরে 10 এপ্রিল দেয়া আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। এই যে 40, 38, 41, 39 সব জায়গায় 5, 6, 7 আসছিল। ঠিক আছে, ওকে, পোল নিয়ে নেই। তারপরে আমি র্যাপিড ফায়ার খেলবো। হ্যাঁ, পোলটা কি লঞ্চ হয়েছে? ষষ্ঠ তফসিল সংবিধান কোন অনুচ্ছেদে সংযোজিত হয়েছে? ষষ্ঠ তফসিল, ভালো মতো দেখে আনসার করেন। হ্যাঁ।
এই আপনারা তো আসলেই ভালো। হ্যাঁ, দেখেন 95% পারছেন। ঠিক আছে, আমি খুবই খুশি আপনাদের পারফরমেন্সে। হ্যাঁ, মনে থাকে যেন। এবারে আমি চ্যাট বক্সে কোশ্চেন নিব, আসেন। র্যাপিড ফায়ার রাউন্ড চ্যাট বক্সে করবেন, হ্যাঁ। সেটা হচ্ছে অস্থায়ী ঘোষণা কত নম্বরে বলা আছে? 150, 93, 64, 141? Very good. আমি তো অস্থায়ী ঘোষণা বলছি, মানে অস্থায়ী বিধানাবলী। 150, ঠিক আছে। ওকে, এখন বলেন যে জরুরি অবস্থা ঘোষণা কততে বলা আছে? 93, 64, 150, 141? জরুরি অবস্থা ঘোষণা, ভেরি গুড। শিউলি, জান্নাতুল, তুষার, আপনারা হচ্ছে কনফিউশন গুলো পাশাপাশি লিখে রাখবেন, ঠিক আছে। ওকে, 141, গুড। এবারে বলেন কত নাম্বার তফসিলে 26শে মার্চ সম্পর্কে বলা আছে? চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম? ভেরি গুড রুমানা, ভালো মতো বলেন। 5, 6, 7 দিয়ে হিসাব করেন, তারিখ শুধুমাত্র 5, 6, 7 ছিল। এভাবে মনে রাখতে হবে, হ্যাঁ। ভেরি গুড সাইদুর, সুরাইয়া, মাহিয়ান, তৃষ্ণা। হ্যাঁ, তৃষ্ণা ভুল দিছেন, মাইর দিব মাইর। ষষ্ঠ হবে না, ষষ্ঠ ম্যাক্সিমামই ষষ্ঠ দিছেন, মাহিয়ান। ঠিক আছে। Okay. বাংলাদেশের তফসিল কয়টা? 5টা, 7টা, 2টা, 3টা? সুখী, সাজিদ, ঠিক আছে, রাসেল, এটাও আসছে তফসিল 7টা। গুড। ইফতেখার, গুড। সুরাইয়া, রকনুজ, হ্যাঁ, গুড। 141 কয় বলবেন, ঠিক আছে, কিন্তু বার্ষিক রিপোর্টটা আসলে আলাদা না, আপনাকে ওই 141 দিয়ে মনে রাখতে হবে, ওভাবেই আসে, বুঝতে পারছেন? হ্যাঁ, 141 ঠিক আছে, আপনি ঠিক আছে, কিন্তু 141 দিয়েই মনে রাখবেন। 141-এর ক আর খ আছে, এই দুইটাই আসে। খটা খুব বেশি আসে না, কটা আসে। আর এটা যতবারই পরীক্ষায় আসছে শুধুমাত্র ক দিয়ে আসেনি, 141 দিয়ে আসছে। এভাবেই আপনাদের মাথায় ঢুকাইলাম আর কি। Okay, আসেন। এবারে হচ্ছে সংশোধনী। সংশোধনী হয়েছে কয়টা এখন পর্যন্ত? 17টা। এটা পরীক্ষায় খুব আসে। প্রথমটা হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার, কয়েকটা একদম মনে রাখতেই হবে, ঠিক আছে। কয়েকটা হচ্ছে মনে রাখতে হবে, যুদ্ধাপরাধীদের বিচার, যেগুলো হচ্ছে দরকার। দ্বিতীয়ত হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। হ্যাঁ, এই যে জরুরি অবস্থা ঘোষণা, আমরা 141 বা আপনারা বলতেছেন 141 ক, দুইটাই রাইট, কারণ একবার বিসিএস এ শুধু 141 আসছিল, ক অপশন ছিল না, তখন তো 141ই দিবেন। আর যদি ক থাকে, ক দিবেন, তাই না? তো জরুরি অবস্থা ঘোষণার কিন্তু দ্বিতীয় সংশোধনীতেও আছে, পরীক্ষায় আসে। তৃতীয়টাতে ছিল ভারত বাংলাদেশের সীমান্ত চুক্তি নিয়ে। সব তো মনে রাখবেন না, ঠিক আছে, 5 পর্যন্ত মনে রাখতেই হবে। যুদ্ধাপরাধীদের বিচার 1, জরুরি অবস্থা 2, সীমান্ত চুক্তি 3। সব থেকে ইম্পর্টেন্ট যদি বলেন যে কোন দুইটা পড়বো, চতুর্থ আর হচ্ছে পঞ্চম। চতুর্থতে হচ্ছে বঙ্গবন্ধুর রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বা বাকশাল। হ্যাঁ, ঠিক আছে, এটাকে আমরা বলবো হচ্ছে বাকশাল। বাকশাল কিন্তু এটাকে, একটা কথা ভুল আছে এখানে, যে একদলীয় শাসন ব্যবস্থা, আমি কেটে দিলাম, এটা একদলীয় শাসন ব্যবস্থা না। এখানে কিন্তু সকল দল মিলে একটা মাত্র প্ল্যাটফর্ম করবে। এটা কিন্তু ভাইভাতেও আসে, রিটেনেও আসে, এবং আপনারা বাকশাল দেখেন, সকল দলকে মিলে একটা প্ল্যাটফর্ম গঠন করার কথা বলা হয়েছিল, যে এক প্ল্যাটফর্মে করবে, যেখানে রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে। এবং এটা কিন্তু সে নিজেদের দলে যারা হচ্ছে ঔদ্ধত ছিল তাদের রক্ষার জন্যই কিন্তু করছিলেন, ঠিক আছে। তখন অনেকেই ছিলেন, তিনি যখন দেখছিলেন যে তার দলেরই অনেকে আছে যে অতিরিক্ত ক্ষমতা ব্যবহার করতেছে, তাই না, তখন তিনি ভাবলেন যে তাদের হাতে আমি ক্ষমতা না দিয়ে একটা প্ল্যাটফর্ম করে দেই, সেখানে সকল ধরনের দল থাকবে, সকল দল যোগদান করবে।
ঠিক আছে, তাহলে সেই রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা বা বাকশাল তৈরির কথা হচ্ছে তিনি চতুর্থ সংশোধনীতে এনেছিলেন। হ্যাঁ, চতুর্থ সংশোধনীতে আসছিলেন 1975 সালে। এবং 1975 সালে এই রাষ্ট্রপতি সরকার ব্যবস্থা যেহেতু আনছেন, সেটা কি পাকিস্তানপন্থী যারা ছিলেন সামরিক কিছু হঠকারীরা, আমরা জানি বঙ্গবন্ধুর অ্যাসাসিনেশন করেন বা হচ্ছে বঙ্গবন্ধুকে কু হয়, তাই না, বঙ্গবন্ধুকে অ্যাসাসিনেশন করে মেরে ফেলেন। তার মানে কি 1975-এর কর্মকাণ্ডগুলো যা করছিল বঙ্গবন্ধুর বিরুদ্ধে খুবই অবৈধ ছিল এবং খুবই ন্যাক্কারজনক ছিল। সেই জিনিসটাই 1979 সালে বৈধতা দেয়া হলো। 1975 সালের সকল সামরিক সরকারের সকল যে কর্মকাণ্ড ন্যাক্কারজনক, হ্যাঁ, সেগুলোকে বৈধতা প্রদান করা হলো 1979 সালে। সেই জন্য পঞ্চম সংশোধনীকে বলা হয় ডিস্টরশন অফ কনস্টিটিউশন। ডিস্টরশন অফ কনস্টিটিউশন মানে 1975-এ কি বাকশাল হইছে, তাই না, সেই বাকশালকে কি নেগেটিভ দেখায়া বা বঙ্গবন্ধুকে বিতর্কিত করে কিছু পাকিস্তানপন্থী মানুষজন বঙ্গবন্ধুর অ্যাসাসিনেশন করলেন বা তাকে হচ্ছে আহ মেরে ফেললেন সপরিবার সহ, অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে এবং অত্যন্ত নোংরা ভাবে। সেই জিনিসটাকে 1979 সালে আবার বৈধতা দেওয়া হলো যে না, সব জিনিস ঠিক আছে। তাহলে এটা কি সংবিধানে সেটা লেখা হলো, তাহলে সংবিধানের এই সংশোধনটা কি ডিস্টরশন অফ কনস্টিটিউশন। ডিস্টরশন মানে হচ্ছে ভাঙা সংবিধান, ভাঙা মানে হচ্ছে ডিস্টোরশন। ঠিক আছে, মানে সংবিধান এখানে কাজ করতেছে না। এটা পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। দুইটাই আসে, হ্যাঁ, 1 থেকে 5 পর্যন্ত পড়তে হবে। এরপরে হচ্ছে 15, 16, 17 দেখবেন। হ্যাঁ, 17টা ইজি, আমরা জানি মহিলাদের যে সংরক্ষিত আসন 50টা আছে, এটা আরো 25 বছরের জন্য থাকবে। তার মানে হচ্ছে 1700 সংবাদের 1700 যেটা ওটা 2019 সালে নেওয়া হয়। তার মানে কি মোটামুটি 19, 29, 39, 44 পর্যন্ত 50টা আসন থাকবে, নারী আসন। 15টা খুব ইম্পর্টেন্ট। 15 দেখো তো, এখন আগে কিন্তু সংবিধানে এই যে 2 এর ক, 4-এর ক, জাতির পিতার প্রতিকৃতি কি 4-এর কতে আমরা পড়ে আসছি, হ্যাঁ। 2-এর ক অনেক ক আছে না, 23-এর ক উপক্ষুদ্র নৃগোষ্ঠীদের সাংস্কৃতিক, এই ক গুলো যুক্ত হয় সব 15তম সংশোধনীতে। এবং এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়। আর ত দিয়ে মনে রাখবা, তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় 13তে আর বিলুপ্ত হয় 15তে। ত আছে 13, 13 ত তত্ত্বাবধায়ক গঠন, আর তত্ত্বাবধায়ক বিলুপ্ত 15তে। আর যত ক আছে সব হচ্ছে 15তে হয়। এভাবে মনে রাখবা, ঠিক আছে। এই 13, 15, 17, 17টা অতটা ইম্পর্টেন্ট, 13 আর 15টা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, হ্যাঁ। রাষ্ট্রধর্ম ইসলাম, আর ঢাকার নাম ডাক্কা হয় হচ্ছে 8মে, এটাও আসে পরীক্ষায়। যে আগে ছিল ডাক্কা, এখন ঢাকা করা হয়। আগে ছিল ডাক্কা, ডাক্কা থেকে ঢাকা, মনে থাকবে। 8মটাও আসে। দ্বাদশ সংশোধনীতে গণতন্ত্র পুনরুদ্ধার হয়, কারণ এই যে শেখ মুজিব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মেরে ফেলার পর কিন্তু সামরিক, একদম 1991 সাল পর্যন্ত সামরিক শাসন চলছে। আমরা দেখবো মধ্যে, এটা পড়লেই বুঝবেন, এরশাদ ছিল, হ্যাঁ, সামরিক সরকার ব্যবস্থা চলছিল। 1991-তে কিন্তু সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা আবার পুনরুদ্ধার হয়। ঠিক আছে, সেটাতেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ যথেষ্ট কাজ করেছিল, তাই না। আমরা জানি যে 1989, তাই না, স্বৈরাচার বিরোধী আন্দোলন যেটা ছিল আর কি, হুম, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক, ওইটাই আর কি। ওকে, এগুলো একটু পড়বেন। মেইনলি হচ্ছে যেগুলো হচ্ছে আসে, আমি বললাম তত্ত্বাবধায়ক 13, মানে কিছু টিপস দেখাই দিলাম যেভাবে মনে রাখবেন, এই কয়টাই আসে। তাহলে একটু দেখি, প্রথম সংশোধনীতে কি যুদ্ধাপরাধ, হ্যাঁ, মানবতা বিরোধী। তৃতীয়তে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি। চতুর্থতে কি ওই যে বাকশাল প্রবর্তন, তাই না, চতুর্থ, যেটা 1975-এ হয়েছিল। পঞ্চমে কি, পঞ্চমে হচ্ছে এই যে 1979 সালে সকল ধরনের, তাই না, বৈধতা দান। 1975 সালে যা ঘটছিল ওটার
বৈধতা দান, বলে দিলাম, ওইখান থেকে পড়লে সব থেকে ভালো হবে, তাই না? এটাকে ডিস্টরশন বলা হয়, পঞ্চম সংশোধনীকে বলা হয় ডিস্টরশন অফ কনস্টিটিউশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন সংশোধনীতে ই করা হয়, ঠিক আছে, এই কর্মকাণ্ড বৈধতা করা হয় এটা থেকে, এইটাকেই বলা হয় ইনডেমনিটি অধ্যাদেশ বা ইনডেমনিটি বিল। আমি বলছিলাম না রাষ্ট্রপতির যে অধ্যাদেশ, হ্যাঁ, তখন যে রাষ্ট্রপতি ছিল সেই ইনডেমনিটি, ঠিক আছে, তখন কে ছিল উত্থাপনকারী, দেখো, সংসদ নেতা শাহ আজিজুর রহমান, ঠিক আছে, এবং তখন রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি কিন্তু এটা, এই ইনডেমনিটি বিলটা উত্থাপন করেছিলেন, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যে ইনডেমনিটি, ইনডেমনিটি মানে হচ্ছে সকল অপরাধ থেকে মাফ, হ্যাঁ, সকল অপরাধ থেকে মাফ, ইনডেমনিটি বিল অফ বাংলাদেশ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, হ্যাঁ। এইটা অর্ডিন্যান্সটা আসলে সত্যি কথা বলতে এই ইনডেমনিটি বিল যেটা, এটা আগেই দেওয়া হয়েছিল 1975 সালে, যেটা খন্দকার মোস্তাক আহমেদ তখনের রাষ্ট্রপতি ছিলেন, পরবর্তীতে এটা চালু করেন, আবার এটার বৈধতা দেন। ইনডেমনিটি বিলটা কিন্তু দেওয়া হয়েছিল 1975-এ খন্দকার মোস্তাক আহমেদের মাধ্যমে, এবং এটার বৈধতা সংবিধানে দেয়া হয় হচ্ছে এই যে 1975 সালে। ব্যাপারটা কিন্তু একটু জটিল আছে, আমি বলি, ওই ছকটায় যাই। 1975 সালে সকল সামরিক কর্মকাণ্ড বৈধ, হ্যাঁ, এটা দেওয়া হয় কিন্তু 1975 সালের ইনডেমনিটি, খন্দকার মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি হন, তিনি ইনডেমনিটি অধ্যাদেশটা দেন, যে সকল কর্মকাণ্ড বৈধ, এটা অধ্যাদেশ দেন। ওটা শুধু অধ্যাদেশ ছিল, রাষ্ট্রপতির অধ্যাদেশ হিসেবে, আইন হিসেবে, কিন্তু ওইটা সংবিধানের তো ঢুকান আইন হিসেবে, সেটা সংবিধানে ঢুকাই দেয় হচ্ছে সংশোধনী করে 1979 সালে জিয়াউর রহমান, ঠিক আছে। তাহলে এইটা কিন্তু একটা জিনিস কাহিনী আছে। যদি বলে যে সংবিধানে কত সালে সামরিক সরকারের সকল কর্মকাণ্ডের বৈধতা প্রদান করা হয়, উত্তর হবে 1979 সালে, যেটা পঞ্চম সংশোধনী। পঞ্চম সংশোধনী কত সালে হয়েছে? 1979। আর যদি বলে ইনডেমনিটি বিল, মানে ইনডেমনিটি বিলের বৈধতা দেওয়া হয় 1979 সালে, ঠিক আছে। আর ইনডেমনিটি বিলটা কিন্তু মোস্তাক আহমেদ 75 সালে প্রবর্তন করেন, ঠিক আছে। এই যে দেখেন, 1975 সালে পণ্য সাগরের সামরিক অভ্যুত্থানের সকল বৈধতা দেন ইনডেমনিটি বিলে করা হয়, ইনডেমনিটি বিলটা দেওয়া হয় 1975-এ, ঠিক আছে। আর বৈধতা দেওয়া হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে 1979 সালে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অষ্টম সংশোধনী ঢাকা থেকে ঢাকা, এবং বেঙ্গলি ছিল আগে সবকিছু, আমরা বাংলাতে বলি, মানে নাম দুইটা চেঞ্জ, ঢাকা থেকে ঢাকা এবং বেঙ্গলি থেকে বেঙ্গল, খুবই ইম্পর্টেন্ট, অষ্টম সংশোধনী থেকে আসে, পরীক্ষায় আসে। দ্বাদশ সংশোধনীতে সংসদীয় পদ্ধতির পুনঃপ্রবর্তন হয়। ত্রয়োদশী কি? তত্ত্বাবধায়ক সরকার গঠন হয়, দিয়ে মনে রাখবেন, ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় আসে। পঞ্চদশী কি? তত্ত্বাবধায়কটা বাতিল হয়, তাই না? এবং এখানে প্রথম 50টা আসন হয়। আর সকল তফসিল দেখেন, পঞ্চম ষষ্ঠ সপ্তম তফসিল, সকল ক, হ্যাঁ, এ বি আমরা যা বলি, এগুলো সব সব মেইনলি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়। ফার্স্ট ওই ছকটা পড়বেন, তাহলে এটা ইজি হবে, ঠিক আছে। সপ্তদশ 50টা 25 বছরের জন্য বৃদ্ধি করা হয় 2044 সাল পর্যন্ত, একটু আগে তো বললামই আমি, ঠিক আছে। পোল দিই। ইনডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল কততম সংশোধনীর মাধ্যমে? মানে সংবিধানে ঢুকানো হয় কততম সংবিধানে? আহ, ঠিক আছে সাকিব, ঠিক আছে, ওকে। দেখি কত পার্সেন্ট সঠিক উত্তর দিচ্ছেন। গুড। ইনডেমনিটি অধ্যাদেশ, হ্যাঁ, পঞ্চম। হ্যাঁ, পঞ্চদশ কেন দিতেছেন আপনারা? কি দেখেই পঞ্চম ভাবছেন? পঞ্চম সংশোধনী, 87%, নট ব্যাড, যথেষ্ট কঠিন একটা কোশ্চেন। আমি 40তম বিসিএস কিন্তু এটা ভুল করছিলাম, ঠিক আছে, আমি ভুল করছিলাম। আসছিল হচ্ছে ডিস্টরশন অফ কনস্টিটিউশন কোনটাকে বলা হয়, আমি কিন্তু পারিনি, কারণ
গোলাই গেছিল, কারণ 1975-এ জানতাম যে ইন্ডেমনিটি অধ্যাদেশ হয়েছে, কিন্তু ওটা জারি হয় কত সালে? উনি দিয়ে তো মোস্তাক তো আবার বিদায় নিছে, তাই না? মোস্তাক কিন্তু বেশি দিন থাকতে পারে নাই। তখন কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয়েছিল কিন্তু ক্ষমতার লোভে, তাই না? সবাই কিন্তু ক্ষমতার লোভ দেখাইছে তখন। একজন আসছে, একজন গেছে, একজন আসছে, একজন গেছে। মোস্তাক কিন্তু বেশি দিন থাকতে পারে নাই, এই জন্য তার অধ্যাদেশও কিন্তু জারি ছিল না। ওটা কিন্তু 1979 এসে জারি হয়েছে। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তা দেখেন 87% আপনারা সঠিক উত্তর দিয়েছেন। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, পারবেন না? সংসদের অধিবেশন যে যে সর্বাধিনায়ক সেই আহ্বান করেন। তো প্রত্যেকটা পারবেন। কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম বিচার বিভাগের কাজ নয়, আইনের প্রয়োগ, ব্যাখ্যা, তাই না? ব্যাখ্যা তো হবেই। ঠিক আছে, আইনের প্রয়োগ, তাই না? বিচার করাও তো একটা আইনের প্রয়োগ। তাহলে সংবিধান প্রণয়ন। এখন আপনাদের কাছে কোশ্চেন, সংবিধান প্রণয়ন করে কে? চ্যাট বক্সে লিখে জানান। এখানে তো আছে যে করে না, ঠিক আছে, বাট কে সংবিধান প্রণয়ন করে? চ্যাট বক্সে লিখে জানান। সংবিধানটা প্রণয়ন করবে কে? চ্যাট বক্সে লেখেন। নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ভেরি গুড, ভেরি গুড। আমি অপশন দিলাম কি? নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ। ভেরি গুড। মঞ্জুল, তানিমা, জান্নাতুল, সিয়াম, মাসুম, সুখী। এবারে দেখি তো সাই সাই করে পারেন নাকি। আমি যেগুলো বলবো ওগুলো পরীক্ষায় আসে। বাংলাদেশের সংবিধানের রক্ষক কে বা রক্ষা কবচ কে? শাসন বিভাগ, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আমি কিন্তু সুপ্রিম কোর্ট অপশন দেখি নাই। বিচার বিভাগ, তাই না? এখন বলেন তো স্পেসিফিক, ঠিক আছে, কুন্তলা, সানজিদা, শিমুল, সাকিব, রুকায়া, ওকে, মিনহাস, মাসুম, মারফি, সিয়াম, এশা। গুড। এবারে বলেন, এই বিচার বিভাগের ভিতর কোনটা? দায়রা জজ, দেওয়ানি আদালত, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট। কে হচ্ছে রক্ষা কবচ? ভেরি গুড, অনেক ইফতেখার। আপনারা বলেন, এতদিন তো সংবিধান মুখস্থ করছেন, সংবিধান মুখস্থ করার জিনিস বুঝছেন, আজকে যা যা পড়াইছি ক্লিয়ার হইছে না? ক্লিয়ার হইছে জিনিসটা, এখন পড়তে ইজি হবে না? অনুচ্ছেদ গুলো তো এমনিই পারবেন, আর ভিতর থেকে যে ব্যাখ্যাগুলোও কিন্তু মনে থাকবে। এত এত ইয়ার তো পড়তে যাবেন না। আপনাকে এইটা যদি আপনি না জানেন, আপনি কেন আপনি হচ্ছে গিয়া বাংলাদেশের ইতিহাসে তো জানতে হবে, তাই না? 1975-এর ব্যাপারটা আমাদের জানতে হবে না? ঠিক আছে, এত এত ইয়ার তো মনে রাখার কিছু না, এটা তো আমাদের মনে রাখা উচিত, কারণ আপনি সরকারি চাকরিতে যাবেন, তাই না? আপনি যদি বাংলাদেশের ইতিহাসটা না জানেন, সব তো লাগবে না ভাই। কিন্তু 1900, আমি তো বলেই দিলাম, এখানে তো অনেক সাল ছিল, আমি তো শুধু 75 আর 79-র কাহিনীটা বললাম, কিন্তু এটা তো আসে। জান্নাতুল মাওয়া কি লিখছেন? ভাইয়া সংবিধানের প্রথম ক্লাসটা আপনি নিলে অনেক ও, আচ্ছা ঠিক আছে, সরি। মানে আপনি হচ্ছে আমাকে বললেন যে শুনেন, সবাই ভালো, ওই দিন হয়তো বা আপনার মাথা কাজ করতেছিল না, তাই আপনি বুঝেন নাই। হ্যাঁ, ঠিক আছে, ওকে। আজকে বুঝছেন তো সব? ঠিক আছে, তাহলে দেখেন তো, আপনারা বলছেন রক্ষা কবচ, দেখেন পরবর্তীতেই রক্ষক কে? সুপ্রিম কোর্ট, বিচার বিভাগের সুপ্রিম কোর্ট। ঠিক আছে, সংবিধান লেখার দায়িত্ব তো আজকের ক্লাস ছিল না, এটা আগের দিন পড়ে আসছেন। হ্যাঁ, বার্ষিক আর্থিক বিবৃতি কত নম্বরে বলা আছে বলেন? 81, 82, 87, 80। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভেরি গুড, রুমানা, সঞ্জিতা, নিবিড়, জাকিয়া। লাস্ট র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো, কে কে খেলবেন শেষে বলেন, নইলে আমি লাস্ট স্লাইডে চলে যাব। বলেন কে কে খেলতে চান। গুড, ওকে। মানে এতক্ষণ, হ্যাঁ, 10টা লাস্ট 5বার আমি যে কয়বার বিসিএস দিছি ওগুলোতে যেগুলো আসছে, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে। ওকে, অ্যাটর্নি জেনারেল 64, 70, 77, 57। ভেরি গুড, মঞ্জুর, আবির, রাবেয়াস, সানজিদা, ফারজানা। ভেরি গুড, ভেরি গুড। হ্যাঁ, সাবিহা ভুল হয়েছে, বাকিদের তো ঠিক আছে। মাহফুজ, ওকে। ন্যায়পাল কত নম্বরে? 77, 81, 72। গুড, দেখছেন, আপনারা এখন এমনিই পারবেন, অমনিই পারবেন। অ্যাটর্নি জেনারেল, এবারে বলি, কনফিউশন যেগুলো লাগে ওগুলোই জিজ্ঞেস করবে। অ্যাটর্নি জেনারেল আর ন্যায়পালে কনফিউশন লাগে। হ্যাঁ, ওকে। 77 হয়েছে, ঠিক আছে। আর একটা কনফিউশনের জায়গা বলি, বলেন, সেটা হচ্ছে
আপনাদের ভাবেই বলি, যান যেটা পরীক্ষায় আসছে ওটা না। জরুরি অবস্থা ঘোষণা 150, 141 ক, 143, 153। ভেরি গুড, যান গুড। ওই যে আপনারা যেহেতু 100 ক বলবেন তাই না রুকায়া, ভেরি গুড, জান্নাতুল। গুড, কনফিউশন গুলো ক্লিয়ার করতে হবে। এবারে বলেন 7 মার্চ কত নম্বর তফসিলে? সপ্তম, ষষ্ঠ, চতুর্থ, পঞ্চম। ভেরি গুড বাহাউদ্দিন, সংবিধান সাই সাই করে পারবেন এখন, হ্যাঁ। গুড, গুড। ওকে, সংবিধানের কোর্ট অফ রেকর্ড কাকে বলা হয়? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, দেওয়ানি জজ, দায়রা জজ। ভেরি গুড, সুপ্রিম কোর্ট। এবারে বলেন দেওয়ানি কথাটার অর্থ কি? ফৌজদারি কার্যবিধি, খুন সংক্রান্ত কার্যবিধি, অর্থ সংক্রান্ত কার্যবিধি, জমি জমা ও সত্ত্ব সংক্রান্ত কার্যবিধি। ভেরি গুড, দেওয়ানি। আমি কিন্তু দেওয়ানি জিজ্ঞেস করছি। ভেরি গুড, জমি জমা সত্য কথাটা একটু মাথায় রাখেন ভাই, ঠিক আছে? কারণ অনেক সময় জমি জমা নাও থাকতে পারে। হ্যাঁ, সত্য মানে জমি জমা মানে কি আপনার সত্ত্বে, তাই না? ওকে, এবারে বলেন দায়রা জজ এদের কাজ কি? সত্ত্ব সম্পর্কিত, জমি জমা সম্পর্কিত, মেধা অধিকার সম্পর্কিত, ক্রিমিনাল অপরাধ মানে ফৌজদারি অপরাধ সম্পর্কিত। ভেরি গুড। অপরাধ তো বিভিন্ন আছে, এটা অবশ্যই ক্রিমিনাল বা ফৌজদারি অপরাধ সম্পর্কিত, মনে থাকে যান, কেমন? ওকে, ঠিক আছে, একটু কঠিনে চলে যাই, যেগুলো আসে আর কি। আইন প্রণয়ন কততমতে? 81, 80, 87, 82। আইন প্রণয়ন। ভেরি গুড, আইন প্রণয়ন কিন্তু বলছি, ঠিক আছে। আইন প্রণয়ন 80 ভাই, হ্যাঁ একটু কঠিন, এটা কনফিউশন লাগে। আইন প্রণয়ন হচ্ছে 80, অর্থ আইন হচ্ছে 81। আমি লিখে দেই, তাহলে ঝামেলা হবে না। হ্যাঁ, এটা একটু আপনি কিন্তু কনফিউশন গুলো কিন্তু বইয়ের ভিতর লিখে রাখবেন, ঠিক আছে? যেহেতু সংসদ আছে আমাদের এই ধাপে, তাই না? আইন প্রণয়ন 80। আপনাদের ভুল হয় হচ্ছে অর্থ আইনটা লিখলে আপনারা মনে রাখতে পারবেন। অর্থ আইন মানে হচ্ছে অর্থ বিল, অর্থ আইন প্রণয়ন হচ্ছে 81। হ্যাঁ, আর আর্থিক বাজেট, বাজেট মানে হচ্ছে আর্থিক বাজেট বা আর্থিক বিবৃতি, এটা হচ্ছে 87। একদম সুন্দর মতো লিখে রাখবেন, নইলে কিন্তু মনে থাকে না, ঠিক আছে? মনে থাকে যেন, ঠিক আছে? ফ্লোর ক্রসিং কত নাম্বারে? বা পদত্যাগ শূন্য, ফ্লোর ক্রসিং হয় এগুলো কততে? 77, 70, 74, 94। ভেরি গুড, 70। এগুলোই আসে। ওকে, মনে থাকবে। কত নাম্বারে স্থানীয় স্বায়ত্ত শাসন সম্পর্কে বলা আছে? 63, 61, 59, 55। ভেরি গুড, রুকায়া শিওলি, মারফি, মাহফুজ, কমা। ঠিক আছে, ওকে। এবারে বলেন আমি যে 25 মিনিট লেট করছি পোষায় দিছি আপনাদের? ক্লাস কি খারাপ হয়েছে? সব তো বুঝাইতে পারছি, তাই না? এভরিথিং মাথায় ঢুকছে না? গুড। তাহলে আমি সার্থক। আমি টেনশনে ছিলাম আসলে, অফিস থেকে বের হতে পারতেছিলাম না। এজন্য আমি প্রথমে থ্যাঙ্কস জানাচ্ছি হচ্ছে আপনি যে ওনাদের সাথে খুব সুন্দর, ভাইও কিন্তু অনেক সুন্দর পড়াইছে এতক্ষণ, তাই না? দুলাল ভাই ক্লাস নিছে, দারুণ নিছে, 20-25 মিনিট। তো আমি সম্পূর্ণ অফিস থেকে হঠাৎ হঠাৎ হচ্ছে গিয়ে বের হতে পারতেছিলাম না, বুঝছেন? লাস্টে বস ছিল, সো বের হয়ে গেছি। আমি ফার্স্ট ক্লাস, এই দুলাল ভাই অনেক ভালো ক্লাস নেয়, হ্যাঁ। ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক ভাই আপুরা। সবুজ ভাই লাস্ট কোনো পোল টোল থাকলে আপনি দিয়ে দিতে পারেন, আপনাদের সবার শুভকামনায়। আর স্লাইড এখনই দিয়ে দিচ্ছি, আপনারা পেয়ে যাবেন, খুব ভালো মতো পড়ে ফেলবেন। আর যাই কয়টা অনুচ্ছেদ পড়াইছি কোনোভাবে এদিক ওদিক করা যাবে না, কেমন? তাহলে কি, সবার জন্য শুভকামনা, ভালো থাকেন, হ্যাঁ। ওকে। ওকে ভাই, আর আপনিও ভালো থাকবেন, শুভরাত্রি। আর এই হ্যাঁ, বলেন, স্লাইডটা আমি সমস্যা বলতে নাই। চাই, শুধুমাত্র এই স্লাইডটা পড়লেও আপনারা কমন পাবেন। 10 জায়গায় পরীক্ষা দিলে 20 জায়গায় কমন পাবেন, তাই এই স্লাইডটা অ্যাটলিস্ট স্ক্রিনশট বাই রেখে দিবেন, পরীক্ষায় 100% কমন পাবেন। থ্যাংক ইউ। ওকে। ওকে ভাই, ওয়েলকাম। তো আশা করি আপনাদের কাছে ক্লাসটি খুবই চমৎকার লেগেছে। আর একটা পোল লঞ্চ করা আছে, আপনারা সবাই কাইন্ডলি এখানে ভোট করেন। আর উত্তরণ সম্পর্কিত এখন যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে চ্যাট বক্সে করতে পারেন। আচ্ছা, রুটিনটা আমি দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, আপনাদের যাদের দরকার আপনারা কাইন্ডলি এখান থেকে ডাউনলোড করে নেবেন।
আচ্ছা, আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর আপনারা অনেকেই বলছেন যে ক্যাডার চয়েসের উপরে একটা সেমিনার দিলে ভালো হতো, তো এটা মনে হয় খুব শীঘ্রই হবে। ওটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর কি, হ্যাঁ। আর ফার্স্ট ক্লাসের ভিডিও দেখতে একজন ভাইয়ের প্রবলেম হচ্ছিল, তুষার ভাইয়ের আই থিঙ্ক। তো ভাই আপনি একটু আমাদের তাহলে হেল্পলাইনে যোগাযোগ করবেন। আশা করি ওনারা যে ডিরেকশনটা দিবেন সেই ডিরেকশন অনুযায়ী যদি আপনি কাজ করেন, সলভ হয়ে যাবে প্রবলেমটা। হ্যাঁ, বললাম তো ক্যাডার চয়েস নিয়ে একটা সেমিনার আয়োজন করা হবে খুব শীঘ্রই। আশা করি সেটা আপনার খুব দ্রুত সময়ের মধ্যে জেনে যাবেন। সিয়াম ভাই, এই মুহূর্তে আসলে বলা সম্ভব হচ্ছে না, তো দেখা যাক। আশা করি এরা অনেক খুব আগেই আর কি শেষ হবে। তারপরে তো আপনাদের আবার একটা টেস্ট পরীক্ষার আয়োজন করা হবে, সো ক্লাসগুলো করতে থাকেন, আশা করি খুব একটা প্রবলেম হবে না আর কি। ফার্স্ট ক্লাস হচ্ছে আপনাদের এক্সামের আগে পর্যন্ত থাকবে, ঠিক আছে। মাসুম ভাই, এটা হচ্ছে আমরা জানিয়ে দেব, আশা করি এটার জন্য আলাদা একটা প্রোগ্রাম হবে আসলে, হ্যাঁ। সিলেবাস ডিসকাশন আর হচ্ছে আপনার কি বলে ক্যাডার চয়েসের যে ফর্ম ফিল আপের পদ্ধতি, মানে এটা নিয়ে একটা সেমিনার হবে, এটা জানিয়ে দেবে, সমস্যা নাই। আপনারা ক্লাসগুলো করতে থাকেন, আমি হয়তো ক্লাসে বলে দেবো আপনাদেরকে কবে হবে। আর তাছাড়া আপনারা আমাদের ওয়েবসাইটটাকে একটু ফলো রাখবেন। ওয়েবসাইটেও যাবতীয় ইনফরমেশন আপডেটেড থাকে। তাছাড়া আমাদের যে ফেসবুক পেজ আছে সেইখানে একটু চোখ রাখলেন, আশা করি এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখলে আপনারা জানতে পারবেন। আর তাছাড়া আমরা তো আছি, এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, চিন্তার কিছু নেই। মাসুম ভাই, আমাদের একটু ওয়েবসাইটটা দেখবেন, এখানে একটা মডেল টেস্ট প্রোগ্রাম অলরেডি মনে হয় শুরু হচ্ছে আর কি 9 তারিখ থেকে। তো একটু জাস্ট আমাদের ইয়েটা দেখবেন আর কি, ওয়েবসাইটটা দেখবেন, হ্যাঁ। অপটিমাম এক্সাম ব্যাচ নামে আর একটা এক্সাম ব্যাচ শুরু হচ্ছে আর কি, 9 তারিখ থেকে শুরু হবে। এটা রুটিনও অলরেডি মনে হয় তৈরি হয়ে গেছে আর কি। আচ্ছা, ওকে। আর কোনো যেহেতু কোশ্চেন নেই, আমি তাহলে শেষ করতে যাচ্ছি। আর এছাড়াও যে আপনাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে, আপনারা আমাদের চাইলে ডিরেক্টলি হেল্পলাইনে কল করে যে কোনো তথ্য জেনে নিতে পারেন। পাশাপাশি আমাদের ব্রাঞ্চ আছে, সেখানে যখন আপনারা উইকলি এক্সামগুলো দিতে যান তখন না হয় আপনারা ডিটেলস কথা বলতে পারবেন, কোনো মানে অসুবিধা নেই আর কি, হ্যাঁ। সব দিক থেকেই আপনাদেরকে আমরা সার্ভিস দেওয়ার জন্য তৈরি আছি। আচ্ছা, ওকে। এই ছিল আপনাদের মোটামুটি কোশ্চেনগুলো। তাহলে ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।